২০১৯ সালের জুলাই মাস। সিলেটের চিরচেনা সেই ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে বৃষ্টি ভেজা সকাল। বাতাসে ভেজা মাটির শোধা গন্ধ, গাছপানা থেকে টুপটুপ করে জল পড়ার শব্দ আর পুরনো দালানকোঠার গা বেয়ে নেমে যাওয়া বৃষ্টির ধারা, সব মিলিয়ে চারপাশটায় কেমন একটা থমথমে আলসেমি। কলেজের সামনের রাস্তাটা তখন বেশ ব্যস্ত। একের পর এক সিএনজি আর রিকশা এসে থামছে গেটের সামনে। ছেলেমেয়েরা মাথার ওপর ছাতা ধরে জামাকাপড় বাঁচিয়ে হন্তদন্ত হয়ে ছুটছে বারান্দার দিকে। কেউ বন্ধুদের দেখে হাত নাড়ছে, কেউ ফোনে স্ক্রিনে বুঁদ হয়ে আছে, আবার কেউ নতুন ক্লাসের উত্তেজনা নিয়ে গল্পে মশগুল। এই চেনা কোলাহলের মাঝেই একটা বেশ পুরনো জংধরা সবুজ সিএনজি এসে থামল মেইন গেটের ঠিক মুখে। ভেতর থেকে প্রথমে বেরিয়ে এলো একটা কাঠের ক্রাচ। সেটাকে ফুটপাতে শক্ত করে চেপে ধরে বেশ কসরত করে নিজের ডান পাটা মাটিতে রাখল আয়েশা রহমান। আয়েশাকে প্রথম দেখায় 10টা সাধারণ মেয়ের চেয়ে আলাদা কিছু মনে হওয়া কঠিন। একটা সাদামাটা সালোয়ার কামিজ, কাঁধে ঝুলছে কিছুটা রংচটা একটা কাপড়ের ব্যাগ, আর চোখে মুখে লেগে আছে প্রতিদিনের চেনা ক্লান্তি। সমাজের চোখে সে হয়তো কেবলই এক অবহেলিত মধ্যবিত্ত পরিবারের শারীরিক প্রতিবন্ধী মেয়ে, কিন্তু তার চোখের মণিতে এমন একটা স্থির গভীরতা ছিল যা সহজে এড়ানো যায় না। ছোটবেলার একটা ভয়ানক সড়ক দুর্ঘটনা তার একটা পায়ের স্বাভাবিক চলনশক্তিকে কেড়ে নিয়েছিল চিরতরে। তবে সেই ক্ষত তার মনের জোরটাকে ছুঁতে পারেনি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নিজের প্রত্যন্ত গ্রাম থেকেই ভাঙা সিএনজিতে চেপে সে কলেজে আসে। আসার পুরোটা পথ সে জানালার পাশে বসে থাকে। বাইরের সবুজ ধানক্ষেত, ছোট ছোট বাজার, বৃষ্টিতে ধুয়ে যাওয়া মসজিদের মিনার, সবকিছু দেখতে দেখতে সে অজান্তেই হাতটা বুলিয়ে নেয় ব্যাগের ভেতর সযত্নে রাখা একটা নীল মলাটের ডায়েরির ওপর। ওই খাতাটায় আয়েশা একটা গোপন ইচ্ছে বুনে রেখেছে। সে একদিন রেডিও জকি হবে। তার কণ্ঠস্বর ছড়িয়ে পড়বে হাজারো মানুষের ঘরে, যা শুনে কোনো এক নিসঙ্গ মানুষ হয়তো বেঁচে থাকার নতুন কোনো অবলম্বন খুঁজে পাবে। কিন্তু বাস্তব দুনিয়াটা, বিশেষ করে এই কলেজের চত্বরটা বড্ড নির্মম। একারকার মানুষের মনের খবর রাখে না। তারা সচ্ছলতা মাপে পোশাকে, আভিজাত্য খোঁজে হাঁটার ধরনে। আয়েশা যখন ক্রাচে ভর দিয়ে কলেজের গেট গলে ভেতরে ঢুকল, চেনা ছকেই কয়েকজোড়া চোখ আটকে গেল তার পায়ের দিকে। কেউ আড়ালে মুখ টিপে হাসল, কেউ আবার এমন এক করুণা দৃষ্টিতে তাকালো যা আয়েশার আত্মসম্মানে তীরের মতো বিঁধল। আয়েশা এক মুহূর্তের জন্য থমকাল, তারপর চিবুকটা সামান্য শক্ত করে চোখ দুটো মাটির দিকে নামিয়ে নিল। সে হাঁটতে থাকল। গতি হয়তো কম, কিন্তু অবহেলা এড়ানোর জেদটা ছিল তীব্র। গেটের রাস্তা পার হয়ে আয়েশা যখন মূল ভবনের বারান্দার কাছাকাছি পৌঁছল, তখন বৃষ্টির ছাটে সিঁড়িগুলো বেশ পিছল হয়ে আছে। ক্রাচটা মেঝেতে শক্ত করে চেপে ধরে সে মাত্র প্রথম সিঁড়িতে পা বাড়িয়েছে, ঠিক তখনই পেছন থেকে হাসাহাসি করতে করতে হুড়মুড় করে ছুটে এলো দুটো ছেলে। ক্লাসে ঢোকার তাড়া বা স্রেফ অমনোযোগিতাতেই হোক, একজনের চওড়া কাঁধটা সজোরে গিয়ে লাগল আয়েশার ওই পুরনো কাপড়ের ব্যাগটায়। ধাক্কাটা খুব মারাত্মক না হলেও জীর্ণ ব্যাগের বেল্টটা ওই চাপ সহ্য করতে পারল না। একটা চরচর শব্দ করে ফিতেটা ছিঁড়ে গেল। চোখের পলকে আয়েশার গোটা দুনিয়াটা যেন ছিটকে পড়ল মেঝের ওপর। কলম, সস্তার একটা প্লাস্টিকের টিফিন বক্স, গোটা কয়েক নোট খাতা আর সেই নীল মলাটের ডায়েরিটা ভিজতে থাকা বারান্দার নোংরা জলে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আয়েশা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ডান হাতটা তখনও ক্রাচের হাতলটা আঁকড়ে ধরে আছে, আর বাম হাতটা শূন্যে ঝুলে রইল এক অদ্ভুত অসহায়তায়। সে চাইলেই ঝুপ করে বসে জিনিসগুলো তুলে নিতে পারছিল না, কারণ শরীরটাকে সেই অনুমতি দেয় না। বারান্দার টিন থেকে বৃষ্টির বড় বড় ফোঁটা সরাসরি এসে পড়তে লাগল তার নীল ডায়েরিটার উপর। কালির লেখাগুলো আস্তে আস্তে লেপটে যেতে শুরু করল। আশেপাশের অনেকেই থমকে দাঁড়াল, কিন্তু কেউ এগিয়ে এলো না। কেউ কেউ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল। কারোর চোখে ফুটে উঠল সস্তা দয়া। আয়েশা ঠোঁটটা কামড়ে ধরে নিজের সমস্ত শক্তি দিয়ে ক্রাচে ভর রেখে নিচে ঝুঁকে পড়ার একটা মরিয়া চেষ্টা করতে লাগল। ঠিক তখনই মোটরসাইকেল থেকে নেমে চাবিটা পকেটে পড়ল ছেলেটি, ফারহান আহমেদ। এই ক্যাম্পাসে সে কোনো নতুন মুখ নয়, তবে সে যখনই আসত, চারপাশের চেনা ল্যান্ডস্কেপটা কেমন যেন একটু বদলে যেত। ইস্ত্রি করা নিখুঁত পোশাক, ফর্সা মুখে একটা অদ্ভুত শান্ত ভাব, আর হাঁটা চলার মধ্যে এমন এক পরিচ্ছন্ন আত্মবিশ্বাস যা দেখলে মনে হয় জীবন তাকে কখনো ভিড়ের মধ্যে ফেলে দিয়ে মারিয়ে চলে যায়নি। ফারহান করিডোরের দিকেই আসছিল, কিন্তু বারান্দার সিঁড়ির গোড়ায় আয়েশাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার পা দুটো আচমকাই থমকে গেল। সে প্রথমে চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা তামাশা দেখা ছাত্রগুলোর দিকে তাকাল, তারপর মেঝের নোংরা জলে ভাসতে থাকা বই খাতাগুলোর দিকে চোখ যেতেই আর একটা মুহূর্তও নষ্ট করল না।
কোনো কথা না বাড়িয়ে সে সোজা আয়েশার সামনে গিয়ে দাঁড়ালো এবং হাঁটু গেড়ে বসে ভেজা মেঝে থেকে বইগুলো একটা একটা করে তুলতে লাগল। আয়েশা পুরোপুরি ঘাবড়ে গেল। এমন একটা পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে আমতা আমতা করে তাড়াহুড়ো করে বলে উঠল, না থাক প্লিজ, আমি নিজেই করে নেব। ফারহান একবার চোখ তুলে আয়েশার দিকে তাকালো, কিন্তু সেই চোখে কোনো সস্তা করুণা ছিল না, কোনো লোক দেখানো মহানুভবতার তাড়নাও ছিল না। সে অত্যন্ত স্বাভাবিকভাবে ভেজা খাতার পাতাগুলো আলতো করে সোজা করতে করতে বলল, জল বসলে কাগজগুলো নষ্ট হয়ে যাবে। আয়েশার কিছু বলতে পারল না। তার মুখের কথা যেন কেউ কেড়ে নিল। আসলে কেউ তার এই খুঁতটার দিকে ইঙ্গিত না করে, তার অক্ষমতাকে বড় করে না দেখিয়ে স্রেফ একটা সাধারণ মানুষের মতো সাহায্য করতে পারে, এই অভিজ্ঞতার মুখোমুখি সে এর আগে কখনো হয়নি। সে কেবল কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল, চোখ দুটো মাটির দিকে নামিয়ে। মনে মনে তীব্রভাবে চাইছিল এই অস্বস্তিকর মুহূর্তটা যেন যত দ্রুত সম্ভব শেষ হয়ে যায়। ঠিক তখনই ফারহানের হাত গিয়ে পড়ল আয়েশার সেই নীল মলাটের ডায়েরিটার ওপর। খাতাটা উল্টে পড়েছিল। বৃষ্টির ছাঁটে একটা পাতার নীল কালির লেখাগুলো লেপটে আড়াআড়ি দাগ হয়ে গেছে। তবুও ওপরের একটা লাইন একদম পরিষ্কার পড়া যাচ্ছিল, একটি কণ্ঠস্বরও কারোর জন্য পথ তৈরি করতে পারে, যদি পৃথিবী শুনতে চায়। ফরহান এক পলকের জন্য লাইনটার ওপর চোখ বলাল, কিন্তু সে আয়েশাকে কোনো প্রশ্ন করল না। কিছু কিছু মানুষের লালন করার স্বপ্ন এমন গভীর হয় যে অনুমতি ছাড়া সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি করাটাও এক ধরনের অপরাধ। সে ডায়েরিটা বন্ধ করে বাকি বইগুলোর সাথে যত্ন করে গুছিয়ে রাখল। আয়েশা কাঁপতে থাকা হাতটা বাড়িয়ে দিল খাতাটার দিকে। এটা আমার। বড্ড নিচু আর জড়সাড়ো শোনাল তার গলাটা। হ্যাঁ, ফারহান খুব নরম সুরে জবাব দিল। আর এটা এভাবে ভিজিয়ে ফেলা ঠিক হবে না। সে বইগুলো এক জায়গায় জড়ো করল বটে, কিন্তু ব্যাগের চওড়া ফিতেটা একদম ছিঁড়ে আলাগা হয়ে গেছে। আয়েশা ওভাবেই ব্যাগটা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ক্র্যাচের ভারসাম্যটা একটু নড়ে গেল। ফারহান সেটা দেখে ব্যাগটা নিজের হাতে তুলে নিয়ে শান্ত গলায় বলল, আপনার ক্লাস পর্যন্ত আমি নিয়ে চলছি। আয়েশা আতকে উঠে দ্রুত চারপাশটায় চোখ বুলাল। জটলাটা এখনও ভাঙেনি, মানুষ এখনও তাকিয়ে আছে। ওদিকের বারান্দায় দাঁড়িয়ে কয়েকটা মেয়ে নিজেদের মধ্যে কোনোই টেপাটেপি করে ফিসফিস করছে। ওপাশে ৩-৪টে ছেলে এমনভাবে দাঁত বের করে হাসছে যেন তারা সকাল সকাল চমৎকার একটা বিনোদনের খোরাক পেয়ে গেছে। আয়েশার ফর্সা মুখটা তীব্র সংকোচে আর অপমানে লাল হয়ে উঠল। সে ফিসফিসিয়ে বলল, না না, দিন ওটা, লোকে দেখলে ভুল বুঝবে। ফারহান একবার সেই ভিড়টার দিকে চোখ ফেরাল, তারপর খুব স্বাভাবিক গলায় আয়েশাকে বলল, মানুষ অনেক কিছু না বুঝেও কথা বলে, আপনি হাঁটুন, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। তার এই কথায় কোনো সিনেমার নায়কোচিত ভাব ছিল না, ছিল কেবল একজন মানুষের প্রতি আরেকটা মানুষের সহজ স্বাভাবিক সম্মান। আয়েশা জীবনের প্রথমবার ছেলেটার দিকে একটু ভালো করে তাকালো। সে ঠিক বুঝে উঠতে পারল না এই ছেলেটা কি সত্যি সবার চেয়ে আলাদা, নাকি আজকের সকালটাই অন্যরকম। ফারহান ব্যাগটা নিজের কাঁধে ঝুলিয়ে নিয়ে আয়েশার মন্থর পদক্ষেপের সাথে তাল মিলিয়ে হাঁটতে শুরু করল। সে আয়েশাকে জোরে হাঁটার জন্য কোনো তাগাদা দিল না, আবার জোর করে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার মতো কোনো বাড়তি আধিক্যতাও দেখাল না। আয়েশা যতটুকু গতিতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছিল, ফারহান ঠিক ততটুকুই ধীর পায়ে তার পাশে পাশে চলল। সেই বৃষ্টি ভেজা সকালে কলেজের দীর্ঘ বারান্দায় কেবল টিনের চালের ঝমঝম শব্দ ছিল। আয়েশার কাঠের ক্রাচের চেনা ঠকঠক আওয়াজ ছিল, আর ছিল পেছনে ফেলে আসা মানুষের নিচু গলার ফিসফিসানি। এই ক্যাম্পাসের মানুষেরা প্রথমবার আয়েশাকে একা ধুঁকতে ধুঁকতে চলতে দেখেনি, বরং দেখল কেউ একজন তার পাশে সমান মর্যাদা নিয়ে হাঁটছে। আয়েশা তখনও জানত না বারান্দার এই কটা জোড়া পায়ের ছোট ছোট পদক্ষেপ ভবিষ্যতে তার জীবনের কত বড় একটা মোড় ঘুরিয়ে দেবে। আর ফারহানও ধারণা করতে পারেনি যে নোংরা জল থেকে তুলে নেওয়া ওই ভেজা খাতাটা আসলে একটা মেয়ের ভেতরের বন্দি জগৎকে চিরতরে মুক্ত করার চাবিকাঠি ছিল। কিন্তু সেই সকালের ঘটনাটা দুপুরের মধ্যেই ক্যাম্পাসের বাতাসে বিষের মতো ছড়িয়ে পড়ল। দুপুরের দিকে বৃষ্টি কমে এলেও করিডরের দেয়ালগুলোতে একটা স্যাঁতসেঁতে ভ্যাপসা ভাব ছিল, আর সেই গুমোট আবহাওয়ার মধ্যেই ডালপালা মেলতে শুরু করল এক নতুন কুৎসিত আলোচনা। ফারহান আহমেদ আয়েশার ব্যাগ কুড়িয়ে দিয়েছে, তার সাথে হেঁটে ক্লাস পর্যন্ত গেছে। কথাটা হয়তো শুনতে খুব সাধারণ, কিন্তু কলেজের এই সস্তা রাজনীতির দুনিয়ায় একটা ছোট্ট দেশলাইয়ের কাঠিও আস্ত একটা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আয়েশা যথাসম্ভব চেষ্টা করছিল নিজেকে এই নোংরা গুঞ্জন থেকে সরিয়ে রাখতে।
সে ক্লাসে ঢুকে বরাবরের মতোই একদম পেছনের বেঞ্চটায় বসল, মুখ নিচু করে লেকচার নোট করল এবং ঘণ্টার আওয়াজ হতেই সবার আগে ক্লাস থেকে বেরিয়ে গেল। কিন্তু তার বারবার মনে হচ্ছিল প্রতিটা মোড়ে, করিডরের প্রতিটা পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকা চেনা অচেনা মুখগুলো তাকে দেখেই আঙুল তুলছে। সবচেয়ে বড় ধাক্কাটা সে খেল দুপুরের দিকে, যখন গলাটা শুকিয়ে আসায় করিডরের কোনায় রাখা জলের ফিল্টারটার সামনে গিয়ে দাঁড়াল। গ্লাসে জল ঢালতেই দেয়ালের ওপাশ থেকে দুটো চেনা ছেলের চড়া গলা তার কানে এলো। আরে তুই ব্যাটা এখনও ফারহানকে চিনলি না? একজন বেশ তাচ্ছিল্যের সুরে বলছে। সামনের মাসেই স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশন, ফারহান এখন নিজের ওই লড়াকু নেতা ইমেজটা পাকা করছে। অন্যজন খিলখিল করে হেসে উঠে সায় দিল। একদম খাঁটি কথা বলেছিস, একটা গরিব ল্যাংড়া মেয়েকে একটু সহানুভূতি দেখাও, ব্যাস পুরো কলেজের ইমোশনাল ভোটগুলো এমনিতেই পকেটে ঢুকে যাবে। সস্তা মার্কেটিং রে ভাই। আয়েশা জলের গ্লাসটা শক্ত করে ধরে রইল, হাতকা তার অবাধ্যের মতো কাঁপছিল। গলার কাছে একটা দলা পাকানো কান্না এসে দলা পাকালো, কিন্তু এক ফোঁটা জলও সে গিলতে পারল না। আয়েশার পরিষ্কার মনে পড়ে ফারহান সেদিন কোনো বড় বড় কথা বলেনি, কোনো লোক দেখানো আধিক্যতাও করেনি। তাও এই দুনিয়ার মানুষগুলো বড্ড অদ্ভুত, এরা খাঁটি সত্যটাকেও সন্দেহের চাদরে মুড়িয়ে নোংলা বানিয়ে ছাড়ে। এই কলেজেই তানিয়া চৌধুরী পড়ত। তানিয়া মানে সবসময় লাইমলাইটে থাকা এক মেয়ে, স্পষ্ট কাটকাট কথাবার্তা, দামি জমকালো পোশাক। কলেজের প্রতিটা ফাংশনে তার নাম থাকবেই, আর চোখে মুখে এমন এক দেমাক যেন দুনিয়ার সব মঞ্চ শুধু তারই জন্য তৈরি হয়েছে। অ্যাজাবৎ এই ক্যাম্পাসে যখনই কোনো সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ের প্রসঙ্গ উঠত, লোকে এক নামে তানিয়ার কথাই বলতো। কিন্তু গত দুদিন ধরে কিছু কিছু আড্ডায় তানিয়াকে ছাপিয়ে আয়েশা আর ফারহানের নামটা চর্চায় আসতে শুরু করেছে। এই ব্যাপারটা তানিয়ার অহংকারে গিয়ে বেশ ভালো মতোই বিঁধল। লাঞ্চ ব্রেকে সে ক্যান্টিনের পেছনের দিকের একটা টেবিলে সাব্বির হোসেন আর নিজের দুই বান্ধবীর সাথে বসেছিল। সামনে ধুলো ওঠা গরম চায়ের কাপ রাখা, কিন্তু তানিয়ার পুরো মনোযোগ ছিল অন্য কোথাও। সে চায়ের কাপে চুমুক না দিয়েই মৃদু স্বরে বলল, ফারহানের হঠাৎ এত বড় মহাপুরুষ সাজার শখ জাগল কেন বলো তো? সাব্বির একটা বাঁকা হাসি দিয়ে জবাব দিল, আরে সামনে স্টুডেন্ট কাউন্সিলের সিলেকশন আছে না, একটু সাদাসিধে, একটু দয়ালু, একটু সমাজসেবক টাইপ ইমেজ দাঁড় করালে ভোট পাওয়াটা জলভাত হয়ে যায়। তানিয়া টেবিলের ওপর নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে বলল, আয়েশারও তো বোঝা উচিত যে ও কোনো সিনেমার হিরোইন নয়। এরকম বড়লোকের ছেলেরা পাশে 2 কদম হাঁটে ঠিকই, কিন্তু আখের গোছানো হয়ে গেলে কেউ আর ওভাবে থেমে থাকে না। বিকেলে যখন আয়েশা লাইব্রেরি থেকে বই জমা দিয়ে বের হলো, তানিয়া করিডরের মাঝ রাস্তায় একা দাঁড়িয়েছিল। আয়েশাকে দেখে তার মুখে একটা চড়া হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো আন্তরিকতা ছিল না। আয়েশা, তানিয়া বেশ মিষ্টি গলায় ডাকল, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না তো আবার? আয়েশা থমকে দাঁড়াল। সে ক্রাচটাকে একটু শক্ত করে চেপে ধরে চুপচাপ তানিয়ার মুখের দিকে তাকাল। ফারহান ছেলে হিসাবে খুব ভালো, তানিয়া আয়েশার আরও এক কদম কাছে এসে ফিসফিসিয়ে বলল, কিন্তু ওর মতো ব্যাকগ্রাউন্ডের মানুষেরা আমাদের মতো সবার সাথে ওভাবে বন্ধুত্ব করতে আসে না। কখনো কখনো কিছু সাহায্য স্রেফ সাহায্য হয় না আয়েশা, ওটা একটা ইমেজ তৈরির খেলাও হতে পারে। তুমি আশা করি বুঝতে পারছো? আয়েশার মুখ দিয়ে কোনো কথা সরল না। তানিয়া যেন কুৎসিত সত্যটা আরও স্পষ্ট করে দেওয়ার জন্য বলল, তুমি বড্ড সোজা সরল মেয়ে, তাই নিজের ভালো ভেবেই বলছে। এই পৃথিবীটা সমকক্ষতা দেখে সম্পর্ক তৈরি করে। নিজের লেভেলের বাইরের মানুষের ওপর বেশি আশা রাখলে শেষমেশ কষ্টটা তোমাকেই পেতে হবে। আয়েশার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে গেল। সে অনেক কষ্টে নিজের ভেতরের কাঁপুনিটা চেপে খুব ধীর গলায় বলল, আমি তো ওনার কাছে কোনোদিন কিছু চাইনি। তানিয়া মৃদু হেসে কাঁধ ঝাঁকিয়ে বলল, খুব ভালো, ভবিষ্যতেও চাইতে যেও না। এটুকু বলেই সে নিজের বান্ধবীদের দিকে হেঁটে চলে গেল। আয়েশা সেখানেই পাথরের মতো কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রইল। বারান্দায় তখনও ক্লাস ছুটির পর ছাত্রছাত্রীদের চেনা কোলাহল ছিল, কিন্তু তার কানের কাছে সবকিছু কেমন যেন দূর থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দের মতো মনে হচ্ছিল। জীবনের প্রথমবার ফারহানের সেই দিনের সাহায্যের কথা মনে করে তার মনে স্বস্তি নয়, বরং একটা তীব্র ভয় আর লজ্জা দানা বাঁধল। সে কি আসলেই অন্য কারো স্বার্থের খেরোখাতায় একটা ছোটখাটো ঘুঁটিমাত্র ছিল? সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আয়েশা রাতের খাবারটা ছুঁলও না। বাবা বাইরের দোকানে ঝাঁপ নামিয়ে হিসেব মেলাচ্ছিলেন। ঘরের ছোট জানালাটা দিয়ে বৃষ্টির পরের কনকনে ঠান্ডা হাওয়া আসছিল। আয়েশা নিজের অন্ধকার ঘরটায় গিয়ে বসল।
ব্যাগ খুলে সেই নীল মলাটের খাতাটি বের করল। সে একটা একটা করে পাতা উল্টাতে লাগল। কোথাও রেডিওতে কথা বলার অবাস্তব স্বপ্ন, কোথাও কিছু অসমাপ্ত কবিতার লাইন, আবার কোথাও নিজের একাকী মনকে সান্ত্বনা দিয়ে লেখা কিছু চিঠি। বেশ কিছুক্ষণ সে খাতাটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আর একটা শব্দ না লিখে ধপ করে ডায়েরিটা বন্ধ করে দিল। একটা পুরনো ছেঁড়া ওড়নায় ওটা ভালো করে জড়িয়ে আলমারির নিচে রাখা কাঠের সিন্দুকটার একদম তলায় লুকিয়ে রাখল। সেই রাতে আয়েশা কোনো কান্নাকাটি করল না, কোনো বড় সিদ্ধান্তও নিল না, কিন্তু তার ভেতরের একটা দরজা যেন নিঃশব্দে চিরতরে বন্ধ হয়ে গেল। বাইরে তখনও টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর ঘরের ভেতরে একটা মেয়ে নিজের চিলতে স্বপ্নটা থেকে এক ধাক্কায় অনেক দূরে সরে যাচ্ছিল। পরের দিন সকালে আয়েশা কলেজে গেল বটে, কিন্তু তার ভেতরের সেই চীনা শান্ত ভাবটা যেন কোথাও হারিয়ে গেছে। ক্লাসে সে আগের মতোই পেছনের বেঞ্চের এক কোণায় কুঁকড়ে বসে রইল। স্যার যা যা বোর্ডে লিখছিলেন খাতায় তুলল ঠিকই, কিন্তু মন বারবার সেই একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যা তানিয়া বলেছিল। ফারহান আজ দুবার তার ক্লাসের পাশ দিয়ে গেল। একবার আয়েশাকে ওভাবে একা বসে থাকতে দেখে থমকে দাঁড়িয়ে হয়তো কিছু জিজ্ঞেস করতেও চেয়েছিল, কিন্তু আয়েশা আগেই চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। সে ফারহানের উপর রেগেছিল না, আসলে সে নিজেকে আর নতুন কোনো আঘাত থেকে বাঁচানোর জন্য গুটিয়ে নিচ্ছিল। সন্ধ্যায় যখন আয়েশা নিজের গ্রামে ফিরল, তখন বাতাসে বৃষ্টির পরের চেনা হিমেল ভাবটা টের পাওয়া যাচ্ছিল। তার বাড়িটা প্রধান রাস্তা থেকে একটু ভেতরের দিকে, মাটির দেওয়াল দিয়ে ঘেরা ছোট একটা উঠোন, আর তার ঠিক সামনেই বাবা শফিক রহমানের চা আর পিঠার দোকান। দোকানটা খুব একটা বড় ছিল না, তবে সেখানে প্রতিদিন সন্ধ্যের পর দিনমজুর, সিএনজি চালক আর গ্রামের বয়স্ক মানুষেরা এসে আড্ডা দিতেন, চা খেতেন। দোকানের এক কোণে একটা পুরনো রেডিও রাখা ছিল। ওটা কখনো পরিষ্কার বাজত, কখনো বা অনবরত ঘরঘর করত। ছোটবেলা থেকেই আয়েশা যখনই ওই রেডিওর সামনে বসত, তার মনে হতো একদিন হয়তো তার নিজের কণ্ঠস্বরও এমন কোনো রেডিওর স্পিকার বেয়ে হাজারো মানুষের কানে গিয়ে পৌঁছবে। শফিক রহমান মেয়েকে ক্রাচে ভর দিয়ে ভেতরে আসতে দেখে কেটলিটা নামাতে নামাতে জিজ্ঞেস করলেন, আজ এত চুপচাপ লাগছে কেন রে মা? আয়েশা মুখে একটা জোর করে আনা হাসি ফুটিয়ে বলল, এমনি আব্বা, আজ একটু বেশি ক্লান্ত লাগছে। বাবা মুখে আর কিছু বললেন না বটে, কিন্তু তার চিন্তিত চোখ দুটো মেয়ের মুখের ওপর বেশ কিছুক্ষণ থমকে রইল। গরিব মানুষের ঘরে হয়তো বেশি টাকা পয়সা বা সম্পদ থাকে না, কিন্তু নিজের সন্তানের ভেতরের উদাসীনতা বা কষ্ট চেনার ক্ষমতাটা তাদের বড্ড গভীর হয়। রাত হওয়ার ঠিক আগ মুহূর্তে নুসরাত জাহান তাদের বাড়িতে এসে হাজির হল। তার হাতে কাপড়ে ঢাকা একটা টিফিন বক্স, যার ভেতরে দুটো গরম গরম সামোচা। সে অন্য কোথাও না দাঁড়িয়ে সোজাসুজি আয়েশার শোবার ঘরে গিয়ে ঢুকল। বিছানায় বসে সরাসরি বলল, তুই আজ সারাদিন কলেজে আমার সাথে ঠিকঠাক একটা কথাও বলিসনি, এবার ফাঁকিবাজি না করে আসল কথাটা বলতো কি হয়েছে। আয়েশা প্রথমে ব্যাপারটা হালকাভাবে উড়িয়ে দিতে চাইল, কিন্তু নুসরাত তার ছোটবেলার বন্ধু, আয়েশার চোখের পলক দেখলেই সে মনের খবর বুঝে যায়। কিছুক্ষণের মধ্যেই আয়েশার ভেতরের বাঁধটা ভেঙে গেল। সে তানিয়া সেই কাটকাট কথাবার্তা, করিডোরে দাঁড়িয়ে ছেলেদের ওই কুৎসিত হাসি, আর ফারহানকে জড়িয়ে ক্যাম্পাসে ছড়িয়ে পড়া ফিসফিসানি সব কিছু এক নিঃশ্বাসে উগড়ে দিল। বলতে বলতে তার গলাটা কান্নায় বুঝে এলো, হয়তো আমার এত বড় বড় স্বপ্ন দেখাটাই ভুল নুসরাত। আমি যেমন আছি তেমনই তো ভালো। প্রতিদিন কলেজে যাব, ক্লাস করব, পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসব। এই ভাঙা পা নিয়ে এত আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে শেষমেশ কী লাভ হবে বল? নুসরাত খড়ের কোনায় রাখা সেই কাঠের সিন্দুকটার দিকে তাকানো। সে খুব ভালো করেই জানত আয়েশা তার সেই প্রিয় নীল মলাটের খাতাটা আবার কোথায় লুকিয়ে ফেলেছে। সে এগিয়ে এসে আয়েশার দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। তুই কি সব ভুলে গেলি আয়েশা? গত বছর আমাদের গ্রামের বিজয় দিবসের অনুষ্ঠানে যখন তুই ওই কবিতাটা পড়েছিলি, মনে আছে? পুরো প্যান্ডেলের শখানেক মানুষ একদম পিনপতন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। চঞ্চল বাচ্চারা পর্যন্ত চিৎকার করতে ভুলে তোর দিকে তাকিয়েছিল। তোর এই কণ্ঠস্বরের ভেতর ওপরওয়ালা অন্য কিছু একটা দিয়েছেন, যেটা সবার থাকে না। আয়েশার চোখ দুটো ততক্ষণে জলে ভরে উঠেছে। সে মাথা নিচু করে ভাঙা গলায় বলল, কিন্তু মানুষ আমার কণ্ঠস্বর শোনার আগে যে আমার এই ক্রাচটা দেখে নুসরাত। নুসরাত এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে জবাব দিল, তাহলে তুই একদিন এত দামি, এত ভালো কথা বল, যাতে মানুষ তোকে দেখার জন্য চোখ খোলার প্রয়োজনই বোধ না করে, তারা যেন চোখ বন্ধ করেই তোর কথা শোনে। কথাটা খুব ছোট ছিল, কিন্তু আয়েশার মনের একদম গভীরে গিয়ে ধাক্কা দিল। সে মুখে কোনো উত্তর দিল না ঠিকই,
তবে প্রথমবার সেই সন্ধ্যায় তার চোখের কোণে কষ্টের পাশাপাশি একটা হালকা ভাবনার রেখাও ফুটে উঠল। বাইরে দোকানে তখন শফিক রহমান ক্রেতাদের কাপে চা ঢালছিলেন। ভেতরের ঘরের পুরো কথোপকথন ওনার কানে যায়নি, তবে মেয়ে আর নুসরাতের নিচু গলার আওয়াজে লুকিয়ে থাকা এক ধরনের অশান্তি উনি ঠিকই টের পাচ্ছিলেন। ঠিক তখনই দোকানের বেঞ্চে বসা পাশের গ্রামের এক লোক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, শফিক ভাই, আজকাল শহরের কলেজগুলোতে মেয়েদের নাম খারাপ হতে কিন্তু একদম সময় লাগে না, একটু সাবধানে রেখো। কথাটা লোকটা হয়তো এমনি আড্ডার ছলে বলেছিল, কিন্তু শফিক রহমানের বুকে ওটা তীরের মতো গিয়ে বিঁধল। ওনার চোখের সামনে আচমকাই পাশের গ্রামের সেই পুরনো ঘটনাটা ভেসে উঠল, যেখানে এক গরিব ঘরের মেধাবী মেয়ে শহরের এক বড়লোকের ফাঁকা ভরসায় পড়ে চরম বদনাম কুড়িয়েছিল, আর শেষ পর্যন্ত সমাজ তাকে একঘরে করে দেওয়ায় মেয়েটা একা হয়ে গিয়েছিল। শফিক রহমান নিজের মেয়েকে বিন্দুমাত্র সন্দেহ করতেন না, কিন্তু এই চতুর পৃথিবীর ওপর ওনার কোনো ভরসা ছিল না। ওনার সবসময় মনে হতো গরিবের সম্মান হলো কাঁচের বাসনের মতো, একবার যদি তাতে সামান্য ফাটল ধরে দুনিয়ার মানুষ তাকে আর কখনো আস্ত বলে মেনে নেয় না। রাতে যখন সবাই একসাথে খেতে বসল, শফিক রহমান ভাতের থালাটা সামনে নিয়ে আয়েশাকে শুধু এটুকুই বললেন, মা, পড়াশোনা করা খুব ভালো কথা, কিন্তু শহরের মানুষের কথাবার্তা আর চলনবলন থেকে একটু বেঁচে চলিস। দুনিয়ার প্রতিটা হাসিমুখ কিন্তু নিজের আপন হয় না। আয়েশা নিঃশব্দে মাথা নিচু করে নিল। সে খুব ভালো করেই বুঝতে পারল বাবা তাকে বকছেন না, নরমোনাকে একটা অজানা ভয় তাড়া করে বেড়াচ্ছে। তবে এই ভয় জিনিসটা বড্ড অদ্ভুত। এটা দেখতে অবিকল ভালোবাসার মতোই লাগে, কিন্তু ভেতর থেকে ওটা একটা খাঁচার মতো অনুভূতি তৈরি করে। সেই রাতে নুসরাত চলে গেল, দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেল, আর পুরো ঘরে এক সুমিঝুম নীরবতা নেমে এলো। আয়েশা সেদিন আর সিন্দুকটা খুলল না, নীল খাতাটাও বের করল না। তবুও অন্ধকার ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে নুসরাতের ওই একটা কথাই তার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগল, একদিন এত ভালো কথা বলো যে মানুষ চোখ বন্ধ করে শোনে। হয়তো স্বপ্নটা এখনও তার ভেতরে মরে যায়নি, সে শুধু একটা সঠিক সুযোগ আর সঠিক সময়ের অপেক্ষা করছিল। পরের কয়েকটা সপ্তাহ বেশ ধীর গতিতেই কেটে গেল। সিলেটের আকাশ থেকে বর্ষার সেই একটানা জোরালো বৃষ্টি এখন অনেকটাই কমে এসেছে। রাস্তার কাদামাটি শুকিয়ে চেনা রূপ ফিরছিল, গাছপালার গায়ে ধুয়ে যাওয়া এক টুকরো গাঢ় সবুজ ভাব রয়ে গিয়েছিল। আর কলেজেও নতুন সেশনের সেই প্রথম দিকের ঘাবড়ানি কাটিয়ে সবাই এখন নিজের নিজের চেনা দল বা পরিচয় তৈরির তোড়জোড়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আয়েশা এখনও ক্যাম্পাসে আগের মতোই চুপচাপ থাকত, বেশি মানুষের সাথে কথা বাড়াত না, কিন্তু নুসরাতের বলা সেই কথাটা তার বুকের ভেতর একটা ধিকি ধিকি আগুনের মতো জ্বলছিল। সে ফারহানের থেকে সবসময় একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলত, তবে যখনই কলেজের সেই পুরনো বারান্দা বা কমন রুমে কেউ কবিতা পড়ত কিংবা কালচারাল ফোরামের রেডিও রুম থেকে কোনো ঘোষণার আওয়াজ ভেসে আসত, তার মনটা অজান্তেই এক মুহূর্তের জন্য থমকে যেত। সেটা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহের একটা দিন। কলেজের মেইন নোটিশ বোর্ডের সামনে ছাত্রছাত্রীদের বেশ বড় একটা ভিড় জমেছিল। লাল আর হলুদ রঙের রঙিন কাগজ দিয়ে সাজানো একটা বড় নোটিশ সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নোটিশের উপর বড় বড় অক্ষরে লেখা ছিল, আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হতে চলেছে। ভাষণ, কবিতা, সঙ্গীত, নাটক আর উদ্বোধনী পাঠ সবকিছুর জন্যই শিক্ষার্থীদের নাম চাওয়া হচ্ছিল। নোটিশ বোর্ডের সামনে তখন তুমুল ভিড়, কেউ নিজে এগিয়ে গিয়ে নাম লেখাচ্ছে, কেউ আবার লাজুক বন্ধুটাকে জোর করে ভিড়ের সামনে ঢেলে দিচ্ছে। আবার এমন অনেকেই আছে যারা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এবার মঞ্চে কার নাম চমকাতে চলেছে। আয়েশা দূর থেকে নোটিশ বোর্ডটার দিকে একবার তাকাল, তারপর আর না থেমে নিজের ধীর পায়ে এগিয়ে যেতে চাইল, কিন্তু নুসরাত পাশ থেকে খপ করে তার হাতটা ধরে ফেলল। চল না রে আয়েশা, একবার দেখিয়ে আসি নোটিশে কি লেখা আছে। আয়েশা বড্ড মৃদুস্বরে বলল, আমার মঞ্চে বড্ড ভয় লাগে নুসরাত, ওখানে আমি পারব না। ভয় লাগে বলেই তো তোর যাওয়া উচিত। নুসরাত একগাল হেসে বলল। সে আয়েশার কোনো অজুহাত না শুনে তাকে প্রায় টেনেই নোটিশ বোর্ডের একদম কাছে নিয়ে গেল। ঠিক সেখানেই দাঁড়িয়েছিলেন প্রফেসর আনিসুর রহমান, মাথায় ধবধবে সাদা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা পুরনো ডায়েরি, আর ওনার গলার আওয়াজে এমন এক গভীর শান্তি ছিল যে করিডোরে চিল্লাপাল্লা করতে থাকা অবাধ্য ছাত্ররাও ওনার সামনে এলে নিমেষেই শান্ত হয়ে যেত। তিনি কলেজে বাংলা সাহিত্য পড়াতেন, তবে অনেক শিক্ষার্থীর কাছে তিনি স্রেফ একজন শিক্ষক ছিলেন না, ছিলেন ঘরের কোনো সমজদার, অভিজ্ঞ অভিভাবকের মতো।
এবার কিন্তু অনুষ্ঠানের শুরুটা চেনা ছকের কোনো সাধারণ ভাষণ দিয়ে হবে না। আমি চাই এমন কোনো কণ্ঠস্বর প্রথমবার মঞ্চে আসুক, যার উচ্চারণে এই মাটির খাঁটি সুবাস থাকবে, মায়ের হাতের আশীর্বাদ থাকবে, আর সাধারণ মানুষের ভেতরের সত্যটা লুকিয়ে থাকবে। অধ্যাপকের মুখের কথা শেষ হতে না হতেই ভিড়ের মধ্য থেকে বেশ কয়েকজন মেয়ে একযোগে তানিয়া চৌধুরীর নাম উচ্চারণ করল। তানিয়া পাশেই দাঁড়িয়েছিল। সে বেশ চড়া আত্মবিশ্বাসের সাথে কাঁধের দামি ওড়নাটা একটু ঠিকঠাক করে নিল। এই ধরনের বড় বড় সুযোগে নাম আসার অভ্যাস তার আগে থেকেই ছিল। মঞ্চে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে কথা বলাটা তার কাছে ভয়ের কিছু ছিল না, বরং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা চেনা জায়গা ছিল। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে নুসরাত বেশ স্পষ্ট আর জোরালো গলায় বলে উঠল, স্যার, আয়েশাও কিন্তু খুব সুন্দর পড়তে পারে, ওর নামটা নিন। আয়েশার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মনে হল চারপাশের শত শত চোখ যেন এক নিমেষে বাকি সবকিছু ছেড়ে কেবল তারই ওপর এসে টিকেছে। সে ভীষণ ভয় পেয়ে নুসরাতের দিকে তাকাল। তার চোখের চাউনি এমন ছিল যেন সে বলতে চাইছে, এটা তুই আমার সাথে কি করলি নুসরাত? করিডোরের হইচই করা কিছু ছাত্র আচমকা চুপ হয়ে গেল। তানিয়ার মুখের সেই চিলতে আত্মবিশ্বাসী হাসিটা এক ঝটকায় কিছুটা কঠিন হয়ে পড়ল। প্রফেসর আনিসুর রহমান চশমার ওপর দিয়ে আয়েশার দিকে তাকালেন। তুমি বাংলা সাহিত্য পড়ো মা? আয়েশা নিজের কাঁপতে থাকা হাত দুটো কোনো রকমের সামলে নিয়ে জবাব দিল, জি স্যার, একটু আধটু পড়ি, কিন্তু এত মানুষের ভিড়ের সামনে দাঁড়িয়ে কখনো কিছু বলিনি। আনিসুর স্যার নিজের হাতের ডায়েরিটা আলতো করে বন্ধ করলেন। তারপর খুব শান্ত আর অভিভাবকের মতো গলায় বললেন, মঞ্চে কথা বলার বিদ্যে নিয়ে কেউ জন্মায় না মা। প্রথমবার যখন কেউ ওখানে দাঁড়ায়, সবার কণ্ঠস্বরে একটু আধটু কাঁপে। আসল তফাৎ শুধু এটুকুই যে কেউ সেই কাঁপাকাঁপি সামলে নিয়ে নিজের কথাটা বলে ফেলে, আর কেউ ভয়ে সারা জীবন চুপ থেকে যায়। ঠিক তখনই পেছনের ভিড় থেকে ফারহান প্রথমবার কথা বলে উঠল, স্যার, আমি ওনাকে লাইব্রেরিতে একদিন একা একা একটা কবিতা পড়তে শুনেছিলাম। ওনার কণ্ঠস্বর যেমন পরিষ্কার, তেমনি ওটা একদম মন থেকে আসে। ফারহান কথাটি খুব সাধারণভাবেই বলল। তার গলার স্বরে কোনো বাড়তি প্রশংসার বাড়াবাড়ি ছিল না, আয়েশাকে উদ্ধার করার মতো কোনো উপকারের ভাবও ছিল না। আয়েশা চমকে উঠে তার দিকে তাকাল। অনেকদিন পর আজ ওদের চোখাচোখি হল। ফারহানের মুখে কোনো বাড়তি চাপ ছিল না, ছিল কেবল এক অদ্ভুত ভরসা। তানিয়া এবার কিছুটা ব্যঙ্গের সুরে বলে উঠল, কিন্তু স্যার, অনুষ্ঠানটা তো অনেক বড়, অভিজ্ঞ কোনো স্টুডেন্টকে দায়িত্ব দিলে মনে হয় কলেজের জন্য ভালো হতো। প্রফেসর আনিসুর রহমান মৃদু হাসলেন, অভিজ্ঞতা তো মঞ্চই দেয় তানিয়া, কিন্তু সাহসটা বাড়ি থেকে সঙ্গে করে আনতে হয়। ওনার এই মোক্ষম জবাবে আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদের মধ্যে একটা গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। আয়েশার হাতের আঙুলগুলো কাঠের ক্রাচের হাতলটার ওপর আরও শক্ত হয়ে বসল। সে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করল, স্যার, যদি আমি কথা বলতে বলতে মাঝপথে হঠাৎ থেমে যাই, যদি আর না পারি? আনিসুর স্যার বড্ড নরম সুরে বললেন, তাহলে আমরা সবাই মিলে নিচে বসে তোমার জন্য অপেক্ষা করব মা। মানুষের সামনে সোজা হয়ে দাঁড়ানোর জন্য দুটো পা মজবুত হওয়া জরুরি নয়, মনের মেরুদণ্ডটা সোজা হওয়া জরুরি। তুমি অন্যদের মতো করে দাঁড়াবে না, তুমি নিজের মতো করেই দাঁড়াবে। স্যারের এই একটা কথায় আয়েশার ভেতরের বন্ধ হয়ে থাকা কোনো পুরনো তালা যেন হালকা নড়ে উঠল। তার চোখের সামনে পর্যায়ক্রমে ভেসে উঠল বাবার দোকানের সেই ঘর ঘর করা পুরনো রেডিওটা, নুসরাতের সেই রাতের ভরসা জোগানো কণ্ঠস্বর, আর কাপড়ে জড়িয়ে সিন্দুকের নিচে লুকিয়ে রাখা সেই নীল মলাটের খাতাটি। সে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিতে পারল না বটে, তবে খুব ধীর স্থির গলায় বলল, আমি চেষ্টা করতে পারি স্যার। প্রফেসর আনিসুর রহমান ডায়েরিটা আবার খুললেন এবং আয়েশার নামের পাশে পেন দিয়ে একটি ছোট্ট দাগ টেনে দিলেন। ওটা খাতার পাতায় স্রেফ কালির একটা রেখা ছিল ঠিকই, কিন্তু আয়েশার জীবনের জন্য ওটা ছিল এক মস্ত বড় স্বীকৃতি। কারণ প্রথমবার এই পৃথিবী তার শারীরিক অক্ষমতা বা ভয়ের আগে তার কণ্ঠস্বরকে নথিভুক্ত করেছিল। সেই দিনের পর আয়েশার নামটা অফিসিয়ালি অনুষ্ঠানের মূল তালিকায় চলে এলো বটে, তবে এক অজানা ভয়ে সারাক্ষণ ছায়ার মতো তার সাথেই চলতে থাকল। প্রফেসর আনিসুর রহমান তাকে একটু ধাতস্থ হওয়ার জন্য এবং অভ্যাসের জন্য কয়েকটা দিন সময় দিলেন।
আয়েশা একা একা কাগজের টুকরোটা হাতে নিত, দুটো লাইন পড়ার চেষ্টা করত, তারপরই বুকটা ধরফর করে উঠলে চুপ হয়ে যেত। তার বারবার মনে হতো যেন শব্দগুলো সাধারণ কোনো কাগজে লেখা নেই, ওগুলো রাখা আছে কোনো এক বিশাল উঁচু পাহাড়ের চূড়ায়, যেখানে পৌঁছানোর আগেই তার দম আটকে যাবে। ফারহান আয়েশার এই ভেতরের লড়াইটা দূর থেকে প্রতিদিন লক্ষ্য করছিল, তবে এখন সে আগের মতো নিজে থেকে যেচে আয়েশার কাছে গিয়ে কথা বলার কোনো চেষ্টা করত না। সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এই মুহূর্তে আয়েশার কোনো সাময়িক সাহচর্যের চেয়েও নিজের ওপর নিজের ভরসাটা অনেক বেশি প্রয়োজন। ফারহান শুধু এটুকুই করত যে যখন ক্লাসে কেউ আয়েশার নাম নিয়ে আড়ালে হাসাহাসি করতে লাগত, তখন সে নিজে গিয়ে আড্ডার মোড়টা অন্য কোনো কথার দিকে ঘুরিয়ে দিত। আবার লাইব্রেরির কোনায় বসে আয়েশা যখন একা একা আবৃত্তি বা পড়ার অভ্যাস করত, ফারহান দূর থেকে খেয়াল রাখত যেন আশেপাশের চেনা কোলাহল বা উপহাসের আওয়াজ সেখানে একটু কম থাকে। সে আয়েশার স্বপ্নের পথের কাঁটা সরাতে যায়নি, শুধু তার চারপাশের ওড়ার ধুলোবালিটুকু একটু পরিষ্কার করে দিতে চেয়েছিল। এক সন্ধ্যায় কলেজের ছুটির পর ফারহান তার কাছের বন্ধু লাফসানের সাথে মোড়ের সেই পুরনো চায়ের দোকানে বসেছিল। আকাশটা তখন মেঘ কেটে পরিষ্কার হতে শুরু করেছে, আর ভিজে পিচ রাস্তার উপর বিকেলের পড়ন্ত রোদটা এক অদ্ভুত মায়ায় চমকাচ্ছিল। রাফসান চায়ের গ্লাসটা হাতে তুলে নিয়ে সরাসরি ফারহানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ফারহান, সত্যি করে বলতো, তুই আয়েশার জন্য এত ভাবছিস কেন রে? এই কলেজে তো সবাই যার যার নিজের আখের গোছাতে আর গল্প তৈরি করতেই ব্যস্ত। ফারহান কিছুক্ষণ একদম চুপ করে রইল, তারপর উদাসীন চোখে রাস্তার দিকে তাকিয়ে বলল, শুরুটা হয়তো সেদিনই হয়েছিল যেদিন বারান্দায় ওর জিনিসপত্রগুলো ছিটকে পড়ে গেল। অতগুলো মানুষ গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল, কিন্তু কেউ একটা হাত বাড়িয়ে এগিয়ে আসেনি। ওটা দেখে হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে গিয়েছিল রে। রাফসানা এক লহমায় শান্ত হয়ে গেল। সে খুব ভালো করেই জানত ফারহান নিজের বাবার স্মৃতি নিয়ে সহজে কারো সাথে কথা বলে না। ফারহান চায়ের কাপটা নাড়তে নাড়তে বড্ড নিচু গলায় বলল, যখন আমার বয়স মাত্র 14 বছর, তখন বাবার ওই ভয়ানক রোড অ্যাক্সিডেন্টটা হয়। রাস্তার মাঝখানে অনেক মানুষ জড়ো হয়েছিল ঠিকই, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো মানুষ খুব কম ছিল। সেদিন আমি একটা মস্ত বড় সত্য বুঝেছিলাম, রাস্তায় ভিড় জমানো আর কোনো বিপদে পড়া মানুষের পাশে থাকা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। সেদিন যখন আয়েশাকে ওভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমার বুকের ভেতর সেই পুরনো ক্ষতটা আবার মোচড় দিয়ে উঠল। মনে হলো, আমি যদি আজ এগিয়ে না যাই, তবে হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের সাথে আর কখনো চোখ মেলাতে পারব না। রাফসান বেশ গম্ভীর হয়ে আবার জিজ্ঞেস করল, তার মানে তুই ওকে নিজের পুরনো কষ্টের চশমা দিয়ে দেখছিস, স্রেফ একটা অপরাধ বোধ থেকে? ফারহান মাথা নিচু করে নিল। প্রথমে হয়তো বিষয়টা এই রকমই ছিল রাফসান, কিন্তু এখন সত্যি বলতে কথা অনেক বদলে গেছে। মেয়েটা কারো কাছে কোনোদিন কিচ্ছু চায় না। দুনিয়ার মানুষটাকে একটা ভাঙা পা দেখে দুর্বল ভাবে, করুণা করে, কিন্তু সে যে প্রতিদিন চুপচাপ নিজের ভেতরে কত বড় একটা লড়াই লড়ে যায় তা কেউ জানতেও পারে না। তার কাছে মানুষকে দেখানোর মতো দামি পোশাক বা আভিজাত্য হয়তো নেই, কিন্তু নিজের ভেতরের আত্মসম্মানটুকু সে যেভাবে আঁকড়ে ধরে বাঁচে সেটা মোটেও সহজ নয়। রাফসানের চায়ের গ্লাসটা টেবিলের নিচে রাখল। ফারহানের কাঁধে হাত রেখে বলল, ফারহান, আমার কথাটা মন দিয়ে শোন। কাউকে পছন্দ করা বা তার পাশে থাকা ভুল কিছু নয়, কিন্তু আয়েশার মতো মেয়ের জীবনে কোনো কাল্পনিক হিরোর প্রয়োজন নেই। তার এমন একজন মানুষ চাই যে তাকে নিজের সমান ভাবে, করুণা নয়। দয়া আর সম্মানের মধ্যে আকাশ পাতাল তফাত আছে বন্ধু। রাফসানের এই শেষ কথাটা ফারহানের মনে একদম তীরচিহ্নের মতো গভীর পর্যন্ত গেঁথে গেল। সে প্রথমবারের মতো নিজেকে নিয়ে ভাবল, সাহায্য করার নামে সে আয়েশার জায়গায় নিজেই সব কথা বলতে শুরু করে নিত। যদি সে সত্যি সত্যিই আয়েশার ভালো চায়, তবে প্রতিবার তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই, বরং কখনো কখনো নিজেকে একটু পেছনে সরিয়ে নিয়ে তাকে নিজের পায়ে, নিজের শক্তিতে দাঁড়ানোর সুযোগ দেওয়াটাই আসল ভালোবাসা। সেই রাতে বাড়ি ফিরে ফারহান অনেকক্ষণ অবধি তার ঘরের বারান্দায় একা বসে রইল। নিচে উঠোনের আলো এসে দেখল তার মা ফাতেমা আহমেদ নামাজের পাটি গুছিয়ে রেখে চশমাটা চোখে দিয়ে সংসারের হিসেবের ডায়েরি দেখছেন। বাবা চলে যাওয়ার পর এই শক্ত মনের মহিলাটি একাই পুরো বাড়ি আর বাইরের ব্যবসা সামলেছেন। বাড়িটা অনেক বড় ছিল ঠিকই, কিন্তু ভেতরের কিছু কিছু ফাঁকা জায়গা এমন ছিল যা টাকা পয়সা দিয়ে ফাতেমা আহমেদ কোনো দিন পূরণ করতে পারেননি।
ফারহান ভাবল আয়েশা আর সে হয়তো সম্পূর্ণ আলাদা দুটো পৃথিবী থেকে এসেছে, কিন্তু একদিক থেকে দুজনেই একাকিত্ব আর জীবনের শূন্যতাকে খুব কাছ থেকে দেখেছে। তফাৎ শুধু এটুকুই ছিল, ফারহানের শূন্যতাটা ঢাকা ছিল চার দেওয়ালের ভেতরের আভিজাত্যে, আর আয়েশার শূন্যতাটা প্রতিদিন একটা কাঠের ক্রাচে ভর দিয়ে প্রকাশ্য পৃথিবীর চোখের সামনে ঘুরে বেড়াত। পরের দিন যখন আয়েশা ক্লাস ছুটির পর একটা ফাঁকা ঘরে অভ্যাসের জন্য এলো, ফারহান দরজার গোড়া পর্যন্ত গেল ঠিকই, কিন্তু ভেতরে পা রাখল না। সে দূর থেকে আড়ালে দাঁড়িয়ে দেখল প্রফেসর আনিসুর রহমান পরম স্নেহে কবিতার কাগজটা আয়েশার হাতে তুলে দিচ্ছেন। নুসরাত পাশে বসে হাসিমুখে তাকে সাহস যোগাচ্ছে, আর আয়েশা কাঁপা কাঁপা গলায় কাগজের প্রথম লাইনটা পড়তে শুরু করেছে। ফারহান চুপচাপ দরজার আড়ালেই দাঁড়িয়ে রইল। সেদিন সে মনে মনে একটা মস্ত বড় সিদ্ধান্ত নিল যে সে আয়েশাকে আর 5টা মানুষের মতো কোনো বিপদ থেকে বাঁচানোর সস্তা চেষ্টা করবে না, বরং তাকে ভেতর থেকে বোঝার চেষ্টা করবে। কারণ সত্যিকারের সঙ্গীত সেটাই, যেখানে মানুষ অপরের দুর্বল কণ্ঠস্বরকে নিজের গায়ের জোরের কণ্ঠস্বর দিয়ে ঢেকে দেয় না, বরং তাকে যাতে পৃথিবী শুনতে পায় সেই চিলতে জায়গাটা করে দেয়। অভ্যাসের পরের কয়েকটা দিনে আয়েশা ধীরে ধীরে ওই সাদা কাগজের অক্ষরে লেখা শব্দগুলোর সাথে বন্ধুত্ব করতে শুরু করল। প্রথমে সে 2-1 লাইন পড়ার পরেই ভয়ে বুক ধরফর করে থেমে যেত। তারপর দিন যেতে যেতে সে অনায়াসে পুরো অর্ধেক পাতা এক টানে পড়তে লাগল। তার গলার আওয়াজ এখনও খুব একটা চড়া বা উঁচু ছিল না বটে, কিন্তু তার উচ্চারণে এমন এক মায়াবী স্পষ্টতা ছিল যেন প্রতিটা কথা তার মনের একদম গহীন থেকে বেরিয়ে শব্দ হয়ে ফুটে উঠছে। প্রফেসর আনিসুর রহমান তাকে কোনো রকম তাড়াহুড়ো করাতেন না, আর নুসরাত প্রতিবার তার পাশে এসে বসত। কোনো কথা না বলে শুধু চোখের দৃষ্টি দিয়ে এক বুক সাহস জুগিয়ে যেত। ফারহান এখন অনেকটাই দূরে দূরে থাকত, কিন্তু তার সেই দূরত্বের নীরবতার মধ্যেও এক অদ্ভুত ভরসা মিশেছিল। এক দুপুরে আয়েশার অভ্যাসের স্থানটা হঠাৎ বদলে দেওয়া হলো। প্রতিদিনের সেই চেনা ফাঁকা ক্লাসরুমটার বদলে আজ তাকে নিয়ে যাওয়া হলো কলেজের ছোট প্রেক্ষাগৃহে। এটাই সেই হলরুম যেখানে মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। হলের ভেতরের প্লাস্টিকের চেয়ারগুলো তখনও সারিবদ্ধভাবে ঠিকমতো সাজানো হয়নি। কাঠের বড় মঞ্চটার এক কোণায় কিছুটা ধুলো জমেছিল, আর ঠিক মাঝখানটায় একলা দাঁড়িয়েছিল একটা পুরনো মরচে পড়া মাইক স্ট্যান্ড। আয়েশা স্টেজের দিকে তাকালো, আর তার পায়ের পদক্ষেপগুলো আপনা আপনিই ধীর হয়ে গেল। তার ক্ষণিকের জন্য মনে হলো সামনের ওই সিঁড়িগুলো যেন সাধারণ কাঠের তৈরি নয়, ওগুলো সমাজের শত শত মানুষের বাঁকা দৃষ্টি দিয়ে তৈরি, যা টপকে উপরে ওঠা তার পক্ষে অসম্ভব। আস্তে আস্তে ওঠ, কোনো তাড়া নেই, নুসরাত আয়েশার কাঁধের ব্যাগটা নিজের হাতে নিতে নিতে বড্ড নরম গলায় বলল। আয়েশা নিজের ক্রাচ দুটোকে শক্ত করে সামলাল এবং এক এক পা ফেলে অতি সাবধানে মঞ্চের ওপর উঠে গেল। নিচের ফাঁকা হলরুমে তখন সঙ্গীত আর নাটকের বিভাগের কয়েকজন ছাত্রছাত্রী বসেছিল। তানিয়া চৌধুরীও পেছনের দিকের একটা চেয়ারে বসেছিল। তার বসার ভঙ্গিতে এক ধরনের কৃত্রিম শান্তি থাকলেও চোখে স্পষ্ট সেই চেনা ছটফটানিটা টের পাওয়া যাচ্ছিল, যা সাধারণত তখনই আসে যখন কেউ নিজের একছত্র রাজত্বের জায়গাটা অন্য কারোর হাতে চলে যেতে দেখে। সাব্বির হোসেন ওদিকের সাউন্ড টেবিলের কাছে দাঁড়িয়ে অগোছালো তারগুলো হাত দিয়ে দেখার ভান করছিল। মঞ্চের উপর প্রফেসর আনিসুর রহমান মাইকের হাইটটা আয়েশার উচ্চতা অনুযায়ী ঠিক করে দিলেন এবং নতুন একটি কাগজ আয়েশার হাতে তুলে দিলেন। আজ শব্দগুলো স্রেফ মুখস্থ করে রিডিং পড়ার চেষ্টা করো না মা, তিনি আয়েশার মাথায় হাত রেখে বললেন। যা লেখা আছে তা শুধু নিজের ভেতর থেকে অনুভব করো আর পড়ো। আয়েশা বুক ভরে একটা গভীর শ্বাস নিল। তার হাতের আঙুলগুলো সাদা কাগজটার ওপর বেশ শক্ত হয়ে বসল। সে প্রথম লাইনটি পড়তে শুরু করল। শুরুটা কিছুটা ধীর আর নিচলয় ছিল ঠিকই, কিন্তু প্রতিটা শব্দ ছিল একদম কাঁচের মতো পরিষ্কার। এই দেশের মাটি, ভাষা, মায়ের আঁচলের শীতল ছায়া আর সাধারণ মেহনতি মানুষের হাড় ভাঙা পরিশ্রমের ওপর লেখা চমৎকার লাইনগুলো ধীরে ধীরে পুরো হল রুমে ছড়িয়ে পড়তে লাগল। নিচে বসে যে ছাত্ররা এতক্ষণ নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল, তারা আয়েশার কণ্ঠের মায়ায় ধীরে ধীরে একদম শান্ত হয়ে গেল। ফারহান হলের পিছনের মূল দরজার কাছে চুপচাপ দাঁড়িয়েছিল। সে কিন্তু ভেতরে এসে একদম সামনের কোনো চেয়ারে বসল না। বন্ধুর আফসানের বলা সেই খাঁটি কথাটা তার মনে ভালো মতোই গেঁথেছিল। আয়েশার সমকক্ষ তার আত্মসম্মান চাই, কারো সস্তা দয়া বা বাঁচানোর চেষ্টা নয়। তাই সে নিজেকে আড়ালে রেখে শুধু দূর থেকে আয়েশা নিজের শক্তিতে লড়ে যাওয়াটা দেখতে লাগল। আয়েশা পড়তে পড়তে তখন ঠিক তৃতীয় লাইনে পৌঁছেছে। ঠিক তখনই মাইকের স্পিকারে কান ফাটানো একটা জোরালো ঘর ঘর শব্দ হলো,
আর তার পরের মুহূর্তেই পুরো হলের সাউন্ড একদম বন্ধ হয়ে গেল। হলের ভেতর কয়েক সেকেন্ডের জন্য এক অদ্ভুত থমথমে নীরবতা ছড়িয়ে পড়ল। সাব্বির হোসেন সাউন্ড টেবিলের দিকে ঝুঁকে পড়ে তার ঠিক করার একটা জঘন্য নাটক করতে লাগল। পেছনে বসে থাকা দুটো ছেলের ঠোঁটের কোণায় এক চিলে চাপা উপহাসের হাসি ফুটে উঠল। তানিয়া চৌধুরী মুখে টু শব্দটি করল না বটে, কিন্তু তার চোখে মুখে কোনো চিন্তার বদলে এক ধরনের লুকিয়ে থাকা পিশাচিক সন্তুষ্টি পরিষ্কার দেখা যাচ্ছিল। আয়েশা মাঝপথে ওভাবে থমকে গেল। ভয়ে তার গলাটা এক নিমেষে শুকিয়ে কাঠ হয়ে গেল। হাতে ধরা কাগজটা হালকা কাঁপতে লাগল। ঠিক তখনই পেছনের অন্ধকার কোণা থেকে এক ছেলের বড্ড নিচু আর তাচ্ছিল্য ভরা গলার আওয়াজ ভেসে এলো। কিছু মানুষকে আসলে নিচে বসে থাকলেই ভালো মানায়, জোর করে মঞ্চে উঠে যাওয়াটা বড্ড বেমানান। কথাটা শুনে নুসরাত আর নিজের রাগ সামলাতে পারল না। সে বসা থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে যাচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা ফারহানও এক কদম ভেতরের দিকে এগিয়ে এলো। তার চোয়াল শক্ত হয়ে উঠেছিল, চোখে মুখে রাগ তখন স্পষ্ট। কিন্তু ঠিক সেই সংকটময় মুহূর্তে প্রফেসর আনিসুর রহমান হাত উঁচিয়ে একটা ইশারা করলেন, থেমে যাও। ওনার সেই ইশারাটা কিন্তু আয়েশাকে থামানোর জন্য ছিল না, নুসরাত বা ফারহানকে থামানোর জন্য ছিল। ওটা ছিল এক অগাধ ভরসা দেওয়ার ইশারা, যেন তিনি আয়েশাকে বলতে চাইছিলেন, এবার সময় এসেছে মা, এবার আয়েশাকে নিজের আওয়াজ কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই এই পৃথিবীকে শোনাতে হবে। আয়েশা এক মুহূর্তের জন্য চোখের পাতা দুটো নিচু করল। তার মনে হলো যেন পেছনের ফেলে আসা পুরনো সব কুৎসিত শব্দ আর অবহেলাগুলো আবার একযোগে ফিরে এসেছে। সেই চেনা ঠাট্টা, সস্তা দয়া, সমকক্ষতার লড়াই আর বুকের ভেতরের পুরনো ভয়। কয়েক মুহূর্তের জন্য সে সত্যি সত্যি বড্ড ক্লান্ত হয়ে পড়ল। মন থেকে চাইছিল এই ক্রাচ দুটো নিয়ে মঞ্চ থেকে নেমে অন্ধকারের কোনো কোণায় পালিয়ে যেতে। কিন্তু ঠিক তখনই তার মনের ভেতর নুসরাতের সেই রাতের অমোঘ কথাটা তীরের মতো প্রতিধ্বনিত হতে লাগল। একদিন এমন ভালো কথা বল যে মানুষ তোকে দেখার জন্য চোখ খোলার প্রয়োজনই বোধ না করে, তারা যেন চোখ বন্ধ করেই তোর কথা শোনে। সে মাইকে স্ট্যান্ডটা থেকে আলতো করে একটু পিছিয়ে গেল আর হাতের কাগজটা সোজা করে ধরল। কাঠের ক্রাচটা তার শরীরের পাশে ঠেকানো ছিল ঠিকই, কিন্তু এবার সে কোনো জড় বস্তুর উপর নয়, বরং নিজের ভেতরের সাহসের উপর ভর দিয়ে একদম সোজা হয়ে দাঁড়াল। সে মাইক ছাড়াই নিজের খালি গলায় পড়তে শুরু করল। প্রথম প্রথম শব্দগুলো বুক থেকে খুব হালকা আর জড়সড় হয়ে বেরোচ্ছিল, কিন্তু তাতে কোনো জড়তা ছিল না, প্রতিটা অক্ষর ছিল পরিষ্কার। সামনে বসে থাকা ছাত্ররা তার সেই অকৃত্রিম কণ্ঠস্বর শোনার জন্য অবচেতনেই নিজেদের শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিল। তারপর আয়েশার ভেতরের মেঘটা ধীরে ধীরে কাটতে লাগল, তার গলাটা পুরোপুরি খুলে গেল। সে তো কেবল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা চেনা পাঠ পড়ছিল না, সে আসলে বলছিল সেই সাধারণ ঘরগুলোর কথা, যেখানে মা খুব চুপচাপ উনুনের ধারে বসে সকালের রুটি তৈরি করে। সে বলছিল সেই আত্মবিশ্বাসী বাবাদের কথা, যারা ছোট চায়ের দোকানে বসেও নিজের জীবনের বড় বড় সম্মানটুকু বাঁচিয়ে রাখে। আর সে বলছিল সেই নিষ্পাপ বাচ্চাদের কথা, যারা আসলে কোনো শারীরিক খামতি বা খুঁত নিয়ে পৃথিবীতে জন্মায় না, বরং সমাজের অন্য মানুষের চতুর চোখের চাউনি দেখে প্রথমবার নিজের খামতি বা দুর্বলতা অনুভব করতে শেখে। হলের ভেতর এখন আর কেউ আড়ালে হাসছিল না। সাব্বির হোসেনের মুখের সেই কুৎসিত হাসিটা কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছিল। তানিয়া চৌধুরীর চোখে মুখে প্রথমবারের মতো এক তীব্র অস্বস্তি আর পরাজয়ের গ্লানি পরিষ্কার দেখা গেল। ফারহান হলের সেই পেছনের দরজাতেই পাথরের মতো দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু তার শান্ত চোখ দুটোতে তখন আয়েশার জন্য এক আকাশ সমান গর্ব আর ভালোবাসা চিকচিক করছিল। প্রফেসর আনিসুর রহমান এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ সব শুনলেন। সেদিন আয়েশা কেবল অনুষ্ঠানের চেনা পাঠ অভ্যাস করেনি, সে আসলে জীবনের প্রথমবার এই নির্মম পৃথিবীকে কোনো কৃত্রিম মাইক ছাড়াই নিজের ভেতরের খাঁটি কণ্ঠস্বর শুনিয়েছিল। সেই রবিবারের দুপুরের পর থেকে পুরো প্রেক্ষাগৃহের হাওয়াটাই যেন এক ঝটকায় বদলে গেল। যে ছাত্ররা আগে আয়েশাকে স্রেফ একটা কোণায় পড়ে থাকা, ক্রাচে ভর দিয়ে চলা অসহায় মেয়ে ভাবত, তারা এখন করিডোরে তার সামনে এলে একটু সমঝে সমীহ করে কথা বলতে লাগল। পরের দিন ক্যান্টিনের আড্ডাতেও ৪-৫টা মেয়েকে আয়েশাকে নিয়েই আলোচনা করতে দেখা গেল। মাইক ছাড়া ওভাবে হল কাঁপিয়ে দেওয়া সবার কাজ নয় রে। অন্যজন সাই দিয়ে বলল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন আয়েশা যদি স্টেজে এভাবেই পড়ে, তবে পুরো অডিটোরিয়ামের মানুষ একদম পিনপতন শান্ত হয়ে যাবে, দেখে নিস। আয়েশা নিজে অবশ্য এই প্রশংসাগুলো সরাসরি কোনোদিন শোনেনি, কিন্তু নুসরাত যখন বিকেলের ক্লাসের পর হাসতে হাসতে লাফিয়ে এসে সব কথা এক এক করে তাকে শোনাল, তখন আয়েশার ফর্সা মুখে অনেক দিন পর এক চিলতে হালকা উজ্জ্বলতা ফুটে উঠল। তবে দুনিয়ার নিয়ম বড় অদ্ভুত। একজনের এই ছোটখাটো জয় অনেক সময় অন্য কারোর ভেতরের গোপন অস্বস্তি আর হীনমন্যতার মস্ত বড় কারণ হয়ে দাঁড়ায়।
তানিয়া চৌধুরীর পক্ষে এই নতুন সমীকরণটা মেনে নেওয়া বড্ড কঠিন ছিল। যে কলেজের মঞ্চে সে সবসময় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এসেছে, সেখানে এখন মানুষ অন্য একটা মেয়ের কণ্ঠের তারিফ করছে, এটা তার অহংকারে গিয়ে লাগল। তানিয়ার মনে হতে লাগল, যদি আয়েশা সত্যি সত্যি ২১শে ফেব্রুয়ারির ওই মূল অনুষ্ঠানে সবার সামনে লাইমলাইটে চলে আসে, তবে কলেজের চোখে তার নিজের এতদিনের জৌলুসটা এক নিমেষে ফিকে হয়ে যাবে। সে প্রকাশ্যে মুখে কিছু বলল বটে, কিন্তু তার ভেতরের তীব্র হিংসার চুপ করে থাকার পাত্র ছিল না। সেই দুপুরে তানিয়া তার ঘনিষ্ঠ বান্ধবী মিতাকে সাথে নিয়ে লাইব্রেরির সামনে দাঁড়াল। কলেজ থেকে বেরোনোর মুখে সাব্বিরকে একপাশে ডেকে নিয়ে বড্ড নিচু আর ঠান্ডা গলায় বলল, যে মেয়েকে আমরা মঞ্চে আটকাতে পারলাম না, তাকে এবার বাড়ি থেকে আটকানোর ব্যবস্থা করতে হবে। সাব্বির প্রথমে তানিয়ার কথাটাকে একটা সস্তা ঠাট্টা ভেবে হালকা হাসার চেষ্টা করল, কিন্তু তানিয়ার চোখের হিংস্র চাউনি দেখে সে পরক্ষণেই চুপ হয়ে গেল। তার জীবনে প্রথমবার মনে হল পুরো ব্যাপারটা কুৎসিত নোংরামির সীমা ছাড়িয়ে যাচ্ছে। তখন সবেমাত্র বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে। তানিয়া আর মিতা আয়েশাদের গ্রামের রুটের একটা পুরনো সিএনজিতে গিয়ে বসল। দুপাশের বিস্তীর্ণ ধানের ক্ষেতের ওপর তখন শেষ বিকেলের হালকা সোনালি রোদ এসে পড়েছে। সিএনজিটা যখন মেন রোড ছেড়ে ভেতরের গ্রামের কাঁচা রাস্তায় ঢুকল, পথটা বেশ শুরু হয়ে এলো। আর একটু এগোতেই রাস্তার মোড়ে দেখা গেল শফিক রহমানের সেই ছোট চায়ের দোকানটি। দোকানের এক কোণায় কাচের বয়ামে সাজানো সস্তার কিছু বিস্কুট, আর ওদিকের মাটির উনুনে টকবক করে ফুটছে চায়ের ভাপ। শফিক রহমান তখন দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন। হঠাৎ শহরের দামি পোশাক পরা দুটো অল্পবয়সী মেয়েকে নিজের দোকানের সামনে এসে দাঁড়াতে দেখে তিনি বেশ সম্মানের সাথে বেঞ্চটা মুছে জিজ্ঞেস করলেন, আসো মা, বসো, চা করে দেব? তানিয়া মুখে একটা মিষ্টি বিষাক্ত হাসি ফুটিয়ে বলল, না আঙ্কেল, আমরা আসলে আয়েশার কলেজ থেকে এসেছি, আপনার সাথে একটা জরুরি বিষয়ে 2 মিনিট কথা ছিল। শফিক রহমানের হাতের কাপ ধোয়ার গামছাটা ওখানেই থমকে গেল। বুকটা ধরফর করে উঠল তার। কেন মা, আমার আয়েশা ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো ওর? মিতা এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পাশ থেকে খই ফোটার মতো বলে উঠল, আয়েশা শরীরে ঠিক আছে আঙ্কেল, কিন্তু আপনি ওর বাবা, তাই কলেজের কিছু সত্যি আপনার জানা উচিত। আয়েশাকে নিয়ে ক্যাম্পাসে আজকাল লোকেরা বড্ড উল্টোপাল্টা কথা বলছে। শফিক রহমানের রোদে পোড়া মুখটা এক নিমেষে গম্ভীর হয়ে গেল। তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন, কিসের কথা বলছো মা তোমরা? তানিয়া এমন একটা ভঙ্গি করল যেন সে আয়েশার ভালো চেয়ে বড্ড চিন্তিত। আয়েশা পড়াশোনায় ভালো, সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকাল ফারহান আহমেদ নামের একটা বড়লোক ছেলের সাথে ওর নামটা বড্ড নোংরাভাবে জড়ানো হচ্ছে। ফারহান অনেক বড় ঘরের ছেলে আঙ্কেল, দামি গাড়ি বাইক নিয়ে ঘরে। কলেজের সবাই আড়ালে ফিসফিস করছে যে ওই ছেলেটা আসলে আয়েশাকে নিয়ে স্রেফ নিজের সময় কাটাচ্ছে। পরে সমাজ যদি আপনার মেয়ের চরিত্র নিয়ে আঙুল তোলে, তবে তো এই বুড়ো বয়সে কষ্টটা আপনাকেই পেতে হবে, তাই না? শফিক রহমান পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। ওদিকের উনুনের কেটলির চা ফুটে ওপরে উঠে উছলে পড়ছিল, কিন্তু ওনার সেদিকে কোনো খেয়ালই ছিল না। তানিয়া এবার শেষ এবং সবচেয়ে মারাত্মক আঘাতটি বড্ড ধীরে করে হানল। আঙ্কেল, আমরাও তো মেয়ে, তাই একটা মেয়ের সম্মান বুঝি বলেই এত দূর ছুটে এসেছি। শহরের এই নামী কলেজগুলোতে কিন্তু একটা মেয়ের বদনাম ছড়াতে একদম সময় লাগে না। এটুকু বলেই বিষের চারাটা বুনে দিয়ে দুজনে দ্রুত ওখান থেকে চলে গেল। তারা চলে যেতেই চারপাশের চেনা বাজারের শোরগোলগুলো যেন শফিক রহমানের কানে একদম অস্পষ্ট হয়ে গেল। তিনি যান্ত্রিকভাবে উনুন থেকে চা নামালেন, বেঞ্চটা মুছলেন, ক্যাশবাক্সের খুচরো পয়সাগুলো গুনলেন, কিন্তু ওনার মনটা অন্য এক অন্ধকার আশঙ্কায় আটকে রইল। তার নিজের মেয়ের লালন পালনের ওপর অগাধ ভরসা ছিল ঠিকই, তবু এই চতুর আর কুৎসিত পৃথিবীর ওপর ওনার বিন্দুমাত্র ভরসা ছিল না। গরিব বাবার ভয় জিনিসটা বড্ড অদ্ভুত আর করুণ হয়। সে নিজের সন্তানের ভুলের চেয়েও সমাজের ওই 4টে মানুষের মুখের নোংরা কথাকে বেশি ভয় পায়। তার কিছুক্ষণ পরই আয়েশা সিএনজি থেকে নেমে গুটি গুটি পায়ে বাড়ি পৌঁছাল। সারাদিনের একটানা অভ্যাসের কারণে তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল ঠিকই, কিন্তু আজ তার চোখের মণিতে এক হালকা আশার আলোও জ্বলছিল।
সে মনে মনে ভেবে এসেছিল যে আজ বাড়ি ফিরেই বাবাকে জড়িয়ে ধরে বলবে যে সে আজ কোনো সাউন্ড সিস্টেম ছাড়াই পুরো হলের সামনে নিজের গলায় পড়া শেষ করেছে। কিন্তু বাড়ির ছোট উঠোনটায় পা রাখতেই আয়েশার সামনে দাঁড়িয়ে থাকা শফিক রহমানের পুরোপুরি বদলে যাওয়া কঠোর মুখাবয়ব দেখতে পেল। কলেজে আজকাল কি নোংরামি চলছে তোর? তিনি বড্ড কড়া আর ভাঙা গলায় সরাসরি জিজ্ঞেস করলেন। আয়েশা ওনার এমন রূপ দেখে চরম ঘাবড়ে গেল। কি হয়েছে আব্বা, ওভাবে বলছো কেন? ফারহান আহমেদকে, কলেজের মানুষ তোর পবিত্র নামের সাথে ওই বড়লোকের ছেলের নাম কেন জড়াচ্ছে? শফিক রহমানের চড়া গলায় আয়েশার ঠোঁট দুটো ভয় শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কান্নাকাটি সামলে কোনো রকমে বোঝানোর আপ্রাণ চেষ্টা করল। আব্বা, তুমি ভুল বুঝছ। উনি শ্রেষ্ঠমাকে ওই দিন একটু সাহায্য করেছিলেন, আর আনিসুর স্যার আমাকে অনুষ্ঠানে পড়ার দায়িত্ব দিয়েছেন। আমি তো শুধু তারই প্র্যাকটিস। শফিক রহমান মেয়ের কথা শেষ হতে দিলেন না। মাঝপথেই ওনার হাতটা তুলে থামিয়ে দিলেন। আমার কোনো মস্ত বড় মঞ্চ চাই না, দুনিয়ার ওই সস্তা হাততালিও চাই না, আর আমার মেয়ের নামে কোনো দুর্নামও আমি সইতে পারব না। কাল থেকে তোর কলেজে যাওয়া একদম বন্ধ, আর ওই 21শে ফেব্রুয়ারির কোনো অনুষ্ঠানে তুই পা বাড়াবি না, ব্যাস। আয়েশা জীবনের প্রথমবার ভয় আর জড়তা কাটিয়ে নিজের বাবার লাল হয়ে ওঠা চোখের দিকে সরাসরি তাকাল। বড্ড শান্ত কিন্তু দৃঢ় গলায় জিজ্ঞেস করল, আব্বা, আমি যদি আজ ভয়ে চুপ করে ঘরে বসে থাকি, তবে কি বাইরের ওই মানুষগুলোর কুৎসিত কথা বলা বন্ধ হয়ে যাবে? শফিক রহমানের মুখে এক লহমায় তীব্র এক কষ্টের রেখা ফুটে উঠল, কিন্তু গরিবের জেদ আর ভয় তাকে নরম হতে দিল না। তিনি কঠোর গলায় বললেন, আমাদের মতো গরিব মানুষের জন্য এই পৃথিবী কোনোদিন বদলাবে না মা, আমাদের মাথা নিচু করেই সমঝে চলতে হবে। সেই রাতে আয়েশা আর ভাত খাবার জন্য রান্নাঘরের দিকে গেল না। অন্ধকার ঘরের এক কোণায় ক্রাচ দুটো দেওয়ালের সাথে ঠেকিয়ে রেখে সে দীর্ঘক্ষণ ধরে একটা ফাঁকা নিশ্চল দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। বাইরের নেভানো উনুনের ছাইগুলো একটু একটু করে ঠান্ডা হচ্ছিল, আর ঘরের ভেতরে আয়েশার নতুন জ্বলে ওঠা সাহসের ওপর যেন কেউ এক বালতি হিমশীতল জল ঢেলে দিয়েছিল। মাতৃভাষা দিবস এখন আর খুব একটা বেশি দূরে ছিল না, কিন্তু আয়েশার জন্য তার নিজের বাড়ির এই চেনা উঠোনটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। সেই রাতে সিলেটের থমথমে আকাশে আবার বৃষ্টি ফিরে এসেছিল। বৃষ্টির ফোঁটাগুলো খুব একটা জোরালো ছিল না বটে, কিন্তু একটানা টুপটুপ করে ঝরে পড়ছিল, যেন আকাশও তার কোনো বহু পুরনো গোপন দুঃখ ধীরে ধীরে পৃথিবীকে বলছিল। আয়েশা নিজের অন্ধকার ঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে বারান্দায় এলো, অ্যান্ড ভেজা মাটির সোঁদা গন্ধের মাঝে চুপচাপ দরজার কাঠের চৌকাঠে বসে পড়ল। ঘরের ভেতর থেকে তখন বাবার চেনা কাশির হালকা শব্দ ভেসে আসছিল, আর বাইরে দোকানের নেভানো উনুন থেকে আসছিল ঠান্ডা ছাইয়ের একটা ভ্যাপসা গন্ধ। তার চোখের সামনে ঠিক সেই রাস্তাই প্রসারিত ছিল, যে রাস্তা দিয়ে সে রোজ ক্রাচে ভর দিয়ে কলেজে যেত, কিন্তু আজ সেই চেনা রাস্তাও কোনো এক বন্ধ লোহার দরজার মতো লাগছিল। আয়েশা মনে মনে ভেবেছিল যে সে বাবার সাথে আরও একবার সোজাসুজি কথা বলবে, কিন্তু শফিক রহমানের সেই রক্তবর্ণ থমথমে মুখটা মনে পড়তেই তার ভেতরের শব্দগুলো গলাতেই দলা পাকিয়ে রয়ে গেল। সে খুব ভালো করেই জানত বাবা আসলে তাকে আটকাতে চান না, সবচেয়ে বড় ভয় সমাজ থেকে বাঁচাতে চান। কিন্তু বাঁচানোর নামে যদি ভেতরের স্বপ্নটাই এভাবে গলা টিপে কেড়ে নেওয়া হয়, তবে মানুষ কার থেকে বাঁচবে আর কার জন্য বেঁচে থাকবে? ঠিক তখনই পাশের বাড়ি থেকে রহিমা খালা একটা পুরনো কালো ছাতা মাথায় ধরে ধীর পায়ে ওদিকের গলি থেকে এলেন। ওনার কোমরটা বয়সের ভারে কিছুটা ঝুঁকে গিয়েছিল, মাথার চুলগুলো পুরোপুরি ধবধবে সাদা, কিন্তু চোখে এমন এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল যা জীবনে অনেক ঝড়ঝাপটা আর কষ্ট দেখার পরও কোনোদিন নেভেনি। তিনি আয়েশাকে ওভাবে একা বসে থাকতে দেখলেন, অ্যান্ড কোনো জটিল প্রশ্ন না করেই চুপচাপ তার পাশে এসে বসে পড়লেন। আজ চায়ের দোকানটা বড্ড তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল রে মা, খালা সামনের অন্ধকারের দিকে তাকিয়ে বললেন। আয়েশা বড্ড হালকা আর ভাঙা গলায় জবাব দিল, আব্বা আজ খুব রেগে আছেন খালা। রেগে কম ভয় পেয়ে বেশি আছেন মনে হচ্ছে। খালা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। আয়েশা আর কোনো কথা বাড়াল না, চুপ রইল। কিছুক্ষণ ধরে দুজনে মিলে উঠোনে পড়তে থাকা বৃষ্টির ছাঁট দেখতে লাগলেন। তারপর খালা আয়েশার দিকে ফিরে ধীর স্থির গলায় বললেন, আমি যখন ঠিক তোর বয়সী ছিলাম না রে আয়েশা, আমারও বড্ড পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের রক্ষণশীল পরিবারে সাফ বলে দেওয়া হলো, মেয়ে মানুষ বেশি পড়াশোনা করলে শ্বশুরবাড়ির লোকেরা নানা প্রশ্ন তুলবে, সমাজে মুখ দেখানো যাবে না। আমি তখন ভয়ে চুপ করে রইলাম। তারপর চেনা ছকে বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে হলো, জীবনটাও কোনোমতে কেটে গেল।
কিন্তু আজও যখন কাউকে খবরের কাগজ হাতে নিয়ে নিখুঁত পড়তে দেখি তখন বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। মনে হয় আমার জীবনের একটা মস্ত বড় অংশ যেন ওই অতীতেই চিরতরে আটকে রয়ে গেছে। আয়েশা জীবনের প্রথমবার ওনার এই লুকানো কষ্টের কথা শুনে চমকে উঠে ওনার দিকে তাকালো। খালা আয়েশার কাঁপতে থাকা হাতের ওপর নিজের বলিরেখা পড়া খসখসে হাতটি রাখলেন। মারে, পা দুর্বল হলে মানুষ না হয় একটু ধীরে হাঁটে, কিন্তু মন যদি একবার ভয় পেয়ে যায় তবে মানুষ সারা জীবন একই জায়গায় কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। তুই তোর আব্বার সাথে কোনো ঝগড়া করিস না, কিন্তু নিজের ভেতরের এই খোদা প্রদত্ত আওয়াজটাকে ওভাবে লোকলজ্জার ভয়ে কবর দিস না। খালার এই একটা কথায় আয়েশার চোখ দুটো নোনা জলে ভরে এলো। সে কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখনই দোকানের দিক থেকে ভেজা মাটিতে কারোর বুটের জুতো চলার স্পষ্ট শব্দ পাওয়া গেল। শফিক রহমান ঘরের ভেতর থেকে হ্যারিকেন হাতে বাইরে তাকাতেই দেখলেন সামনে ছাতা মাথায় ফারহান আহমেদ দাঁড়িয়ে আছে। তার গায়ের শার্ট আর প্যান্টের কিছু অংশ বৃষ্টিতে হালকা ভিজে গিয়েছিল, তবে তার হাতে কোনো দামি উপহার ছিল না। চোখে মুখে বড় ঘরের ছেলের কোনো অহংকার বা নাটকীয় ভাব ছিল না, ছিল কেবল এক বুক বিনয়। শফিক রহমান ওনাকে দেখেই অত্যন্ত কঠোর আর রুক্ষ গলায় জিজ্ঞেস করলেন, তুমি আবার এখানে কেন এসেছ? কি চাই তোমার? ফারহান হাতের ছাতাটা একপাশে সরিয়ে মাথা নিচু করে বড্ড বিনীতভাবে বলল, আঙ্কেল, আমি এখানে আয়েশার সাথে দেখা করতে বা কোনো গল্প করতে আসিনি। আমি স্রেফ আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে এসেছি। আয়েশা চৌকাঠ থেকে তাড়াহুড়ো করে উঠতে চাইল, কিন্তু রহিমা খালা পাশ থেকে আলতো করে ইশারায় তাকে সেখানেই থামিয়ে দিলেন। ফারহান বলতে লাগল, আমার সাধারণ একটা সাহায্যের কারণে আপনার ঘর পর্যন্ত এত নোংরা কথা পৌঁছেছে, তার জন্য আমি সত্যিই লজ্জিত। যদি কলেজের কোনো খারাপ মানুষ আয়েশার পবিত্র নাম নিয়ে আপনার কানে কোনো কুৎসিত কথা তুলে থাকে, তবে তার সম্পূর্ণ দায় আমার। আমি দুঃখিত। কিন্তু আঙ্কেল, একটা কথা আজ আমি একদম স্পষ্ট করে বলবো, আয়েশা কোনোদিন নিজের ভদ্রতার কোনো সীমা পার করেনি। সে শুধু নিজের প্রতিভাটুকু দিয়ে পড়াশুনো করতে চায়, নিজের মনের কথাগুলো পৃথিবীর সামনে বলতে চায়। ওর কাছে এক অসাধারণ সুন্দর কণ্ঠস্বর আছে আঙ্কেল। আজ যদি আপনি বাইরের 4টে মানুষের সস্তা ফিসফিসানির ভয়ে ওকে এভাবে ঘরে আটকে দেন, তবে লোকেরা হয়তো দুদিন পর অন্য কোনো নতুন তামাশা পেয়ে আয়েশার কথা ভুলেই যাবে। কিন্তু আয়েশা নিজে হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের সাথে আর কোনোদিন চোখ মেলাতে পারবে না। ফারহানের মুখে এই গভীর কথাটা শুনে পুরো নিঝুম উঠোনে এক দীর্ঘ থমথমে নীরবতা নেমে এলো। বাইরের টিনের চালের উপর তখন এক নাগাড়ে বৃষ্টির ফোঁটা আছাড় খেয়ে পড়ছিল। শফিক রহমান অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আয়েশার দিকে তাকালেন। ওনার চোখে তখন কোনো রাগ বা অনুরোধ ছিল না, ছিল কেবল এক বুক ক্লান্ত আশা। অনেকটা সময় ওভাবেই পাথরের মতো দাঁড়িয়ে থাকার পর শফিক রহমান দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভেতরে চলে গেলেন। বাবার অমন প্রস্থান দেখে আয়েশার মনটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে হল, ব্যাস, হয়তো সব কথা এখানেই শেষ। তার স্বপ্নের দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পরেই তিনি ঘর থেকে আবার বাইরে ফিরে এলেন। তবে এবার ওনার হাত খালি ছিল না। ওনার হাতে ছিল আয়েশার ধুয়ে রাখা পরিষ্কার একটা নীল ওড়না আর সুন্দর করে ইস্ত্রি করা সালোয়ার কুর্তা। তিনি পরম স্নেহে জামাকাপড়গুলো বারান্দার একটা কাঠের চেয়ারের ওপর যত্ন করে রেখে দিলেন। কাল সকালে গ্রামের ওই মেন রোডে সিএনজি বড্ড তাড়াতাড়ি আসবে রে মা, তিনি বড্ড ধীর আর ভাঙা গলায় বললেন। যেতে যখন চাস তখন যা, তবে মনে রাখিস, বাইরের ওই মানুষের ভয় মাথা নিচু করে নয়, নিজের আত্মসম্মান আর সমজদারিটুকু সাথে নিয়ে মঞ্চে যাবি। বাবার মুখে এই সম্মতির কথা শুনে আয়েশার চোখ দিয়ে হু হু করে নোনা জল গড়িয়ে পড়ল। কিন্তু এবার ওনার চোখে সেই জল কোনো হাড়ের বা অপমানের জল ছিল না, ওটা ছিল এক মস্ত বড় জয়ের আনন্দাশ্রু। পাশে দাঁড়িয়ে থাকা রহিমা খালা আকাশের দিকে তাকিয়ে তৃপ্তির একটা হাসি হাসলেন। ফারহান মুখে আর একটিও শব্দ উচ্চারণ করল না, সে শুধু ছাতাটা মাথায় দিয়ে চুপচাপ অন্ধকারের মাঝে পেছনে সরে গেল। সেই রাতে আয়েশা জীবনের প্রথমবার একটা মস্ত বড় সত্য অনুভব করল। কখনো কখনো জীবনের বড় বড় পরিবর্তনগুলো খুব একটা হইচই বা ঢাকঢোল পিটিয়ে আসে না। ঘরের এক কোনায় বাবার পরম মমতায় রাখা একটা পরিষ্কার ওড়না দিয়েই আবার নতুন করে বেঁচে থাকার পথ খুলে যায়। পরের দিন সকালে চারপাশটা ছিল একদম অন্যরকম। সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি। পুরো সিলেটের বাতাসে তখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক সতেজ উৎসবের আমেজ টের পাওয়া যাচ্ছিল। রাতের এক নাগাড়ে বৃষ্টির পর পিচ ঢালা রাস্তাগুলো কেমন যেন একটু ধোঁয়াটে আর পরিষ্কার লাগছিল।
কলেজের মেইন গেটের ওপর লাল আর হলুদ রঙের রঙিন পতাকাগুলো ফাল্গুনের হালকা বাতাসে ধীরে ধীরে উড়ছিল। অনুষ্ঠানের জন্য কলেজের পুরো প্রাঙ্গণটাকে বড্ড সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। কোথাও তাজা গাঁদা ফুলের বড় বড় মালা ঝুলছিল, আবার কোথাও মূল মঞ্চের সিঁড়িতে চমৎকার আলপনা আঁকা হয়েছিল। ক্যাম্পাসের এক কোনায় সাউন্ড বক্সে দেশাত্মবোধক গান বাজছিল, আর সাধারণ ছাত্রছাত্রীরা সেই তালের সাথে তাল মেলানোর চেষ্টা করছিল। ক্যান্টিন থেকে ভেসে আসা গরম চা আর মচমচে সমুচার চেনা গন্ধটা উৎসবের ভিড়ের মাঝে চারিদিকে মিশে যাচ্ছিল। আয়েশা বাড়ি থেকে বেরোনোর আগে নিজের ছোট ঘরের ভাঙা আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখল। গায়ে সেই নীল মলাটের খাতার মতো নীল সালোয়ার কুর্তা, কাঁধে বাবার দেওয়া সেই পরিষ্কার ওড়না, চুলে একটি ছোট ক্লিপ আর শক্ত হাতের মুঠোয় ধরা সেই কবিতার কাগজটা, যা সে গত কয়েকদিন ধরে রাত জেগে মনের ভেতর গেঁথেছে। কাঠের ক্রাচটা দরজার চৌকাঠে ঠেকানো ছিল। আজ প্রথমবার ওটাকে হাতে তুলে নেওয়ার পর আয়েশার ওটা কোনো বাড়তি বোঝা বলে মনে হলো না, বরং মনে হলো ওটাও তো তার এতদিনের একাকী সফরের এক বিশ্বস্ত নীরব সাক্ষী। শফিক রহমান তখন দোকানের সামনে একলা দাঁড়িয়েছিলেন। তিনি কিছুক্ষণ একদৃষ্টিতে মেয়ের এই নতুন রূপের দিকে তাকিয়ে রইলেন। তারপর বেশি কোনো আধিক্ষেতা না করে শুধু নিচু গলায় বললেন, রাস্তায় একটু ধীরে যাবি মা, আর মঞ্চে দাঁড়িয়ে যাই বলবি না কেন একদম স্পষ্ট আর বুক ফুলিয়ে বলবি। আয়েশা নিচু হয়ে বাবার পা ছুঁয়ে সালাম করল। শফিক রহমান পরম মমতায় তার মাথায় হাত রেখে দোয়া করলেন, কিন্তু পরক্ষণেই ওনার চোখের দৃষ্টিটা তাড়াতাড়ি অন্য এক অজানা দিকে ঘুরে গেল। হয়তো তিনি মেয়ের সামনে নিজের চোখের আনন্দাশ্রুটা কোনো মতেই দেখাতে চাইছিলেন না। কলেজে পা রাখতেই আয়েশার বুকের ভেতরটা কেমন যেন দলা পাকিয়ে ধরভর করতে লাগল। আজ নোটিশ বোর্ডের সামনে সেই একই চেনা রাস্তা, একই বারান্দা আর চেনা সব মুখগুলোই চারপাশে ঘুরছিল ঠিকই, কিন্তু আজ কেন যেন সবকিছু তার চোখের সামনে বড্ড বড় আর নতুন মনে হচ্ছিল। নুসরাত মেন গেটের কাছেই উন্মুখ হয়ে তার জন্য অপেক্ষা করছিল। সে আয়েশাকে ওভাবে হেঁটে আসতে দেখেই খুশিতে ডগমগ হয়ে বলল, আজ তোকে সত্যি বড্ড সুন্দর লাগছে রে আয়েশা। আয়েশা একটা হালকা ম্লান হাসার চেষ্টা করে বলল, সুন্দর লাগলে কি হবে, বুকের ভেতর ভয়টা কিন্তু এখনও আগের মতোই লাগছে। ভয়কে সাথে নিয়েই চল না, নুসরাত তার কাঁধে হাত রেখে হেসে বলল, ওকে জোর করে বাড়িতে ফেলে আসার কোনো দরকার নেই, ভয় থাকা মানেই তো তুই লড়ছিস। একটু পরেই কলেজের মূল অনুষ্ঠানটি শুরু হয়ে গেল। নিয়মানুযায়ী প্রথমে সবার সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হলো। তারপর সাংস্কৃতিক ফোরামের কিছু ছাত্রছাত্রী মিলে চমৎকার একটা দেশাত্মবোধক গান পরিবেশন করল। মঞ্চের ঠিক পেছনের গ্রিন রুমে আয়েশা একটা প্লাস্টিকের চেয়ারে চুপচাপ বসেছিল। সামনে অডিটোরিয়াম থেকে ভেসে আসা হাজারো মানুষের হাততালির তীব্র শব্দ তার বুকের ভেতরের ধুকপুকানিটাকে প্রতি মুহূর্তে আরও বাড়িয়ে দিচ্ছিল। ফারহান তখনও হলের এক কোনায় দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। সে আজও আয়েশার কাছে এসে বাড়তি কোনো সাহসের বড় বড় কথা বলতে গেল না। সে শুধু দূর থেকে আয়েশার চোখের দিকে তাকাল, আর সেই নীরব চাউনিতেই যেন বুঝিয়ে দিল যে আজকের এই মস্ত বড় লড়াইয়ে তুই কিন্তু বিন্দুমাত্র একা নোজ আয়েশা, আমি আছি। তানিয়া চৌধুরীও আজ বড্ড সেজেগুজে অনুষ্ঠানে এসেছিল। লাল পেড়ে একটা জমকালো শাড়িতে তাকে সবসময়কার মতোই বড্ড আকর্ষণীয় আর লাইমলাইটে লাগছিল, কিন্তু আজ কেন যেন তার চেনা মুখের সেই পুরনো অহংকারী আত্মবিশ্বাসটা পুরোপুরি উধাও ছিল। সে গ্রিন রুমের এক কোনায় দাঁড়িয়ে বারবার আয়েশার দিকে আর চোখে তাকাচ্ছিল, যেন সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না যে এটা কি সত্যিই সেই চেনা অবহেলিত মেয়েটা, নাকি সম্পূর্ণ নতুন কোনো এক আলোর স্ফুলিঙ্গ। ঠিক তখনই মাইকে যখন উদ্বোধনী পাঠের জন্য আয়েশা রহমানের নাম সগৌরবে ঘোষণা করা হল, পুরো হলরুমের ভেতনের মানুষের মধ্যে একটা হালকা গুঞ্জন আর চঞ্চলতার সৃষ্টি হল। পেছনের সারির কিছু মানুষ কৌতূহলী হয়ে ঘাড় উঁচু করে দেখতে লাগল যে কে এই মেয়ে। আয়েশা নিজের ক্রাচ দুটো শক্ত করে ধরল আর ধীর স্থির পায়ে মঞ্চের মূল আলোর দিকে এগিয়ে গেল। কাঠের সিঁড়ির প্রথম ধাপে পৌঁছতে পৌঁছতে ভয়ের চোটে তার হাত পা একদম বরফের মতো ঠান্ডা হয়ে এসেছিল, কিন্তু এবার সে আর থমকে গেল না, নিজের মনের জোরে এগিয়ে গেল। মঞ্চের একধারে দাঁড়িয়েছিলেন প্রফেসর আনিসুর রহমান। তিনি আয়েশাকে পাশ দিয়ে যাবার সময় বড্ড আস্তে করে বললেন, কোনো চাপ নিও না মা, একদম নিজের মতো করে বলো আয়েশা। আয়েশা মূর্ছে পড়া মাইক স্ট্যান্ডটার একদম সামনে এসে দাঁড়াল। কয়েক মুহূর্তের জন্য সে চোখ মেলে সামনের ওই বিশাল জনসমুদ্রের দিকে তাকাল।
হলের ভেতর তখন কলেজের শত শত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা আর দূর দূরান্তের গ্রাম থেকে আসা কিছু সাধারণ মেহনতি মানুষ বসেছিল। ঠিক তখনই আয়েশার চোখ গেল অডিটোরিয়ামের একদম পিছনের ওই শেষ দরজার দিকে। সেখানে চাদর গায়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন শফিক রহমান। নিজের বাবাকে ওভাবে হলের এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখেই আয়েশার চোখে এক মুহূর্তের জন্য এক ফোঁটা জল চলে এলো, কিন্তু সে পরক্ষণেই নিজেকে শক্ত করে সামলে নিয়ে হাতের সাদা কাগজটা খুলল। তার মুখ থেকে প্রথম লাইনটা বড্ড শান্ত আর মায়াবী সুরে বের হলো। এই দেশের মাটি আমাদের শুধু কথা বলার ভাষা দেয় না, এটি আসলে আমাদের বাঁচার আসল পরিচয় দেয়। আয়েশার কণ্ঠের সেই জাদুকরী প্রথম শব্দটা শোনার সাথে সাথেই পুরো হলরুমের ভেতরের গুঞ্জন নিমেষেই স্তব্ধ হয়ে গেল। আয়েশার গলার আওয়াজ ধীরে ধীরে জোরালো আর স্পষ্ট হতে লাগল। সে বাংলার সদা মাপির কথা বলল, সে পরম মমতাময়ী সেই মায়েদের কথা বলল, যারা প্রতিদিন সকালে সবার আগে ঘুম থেকে ওঠে আর সংসারের সব কাজ শেষ করে রাতে সবার শেষে ঘুমোতে যায়। সে বলতে লাগল সেই খেটে খাওয়া বাবাদের কথা। বন্ধুরা, যদি আপনাদের আয়েশার গল্প ছুঁয়ে যায়, তবে নিজেদের মনের মাঝে প্রশ্নটি লাগবেন, সমাজের কথায় ভয় পেয়ে কি স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত? এই গল্পটির মূল সুরটি আপন করে নিন, নিজেদের মানুষদের সাথে শেয়ার করুন, অ্যান্ড এই রকমই মন ছুঁয়ে যাওয়া অনুপ্রেরণার খোঁজে সবসময় ইতিবাচক ভাবনার সাথেই থাকুন।